though it is part of a distributed system, but এখানে ডিবিএমএস এর ব্যাপারটাও যেহেতু চলে আসে, ওই জন্য আমাদের ফোকাসটা একটু ডিবিএমএস এর ঘেঁষা হয়। বাট ওইটা হচ্ছে বেসিক্যালি ডিস্ট্রিবিউটেড অ্যালগরিদমের একটা এক্সাম্পল। ডিস্ট্রিবিউটেড ডিবিএমএসও আমরা বিভিন্ন ডিস্ট্রিবিউটেড অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। সো ওইটা বেসিক্যালি একটা ডিস্ট্রিবিউটেড অ্যালগরিদমের এক্সাম্পল হিসেবে তুমি ধরতে পারো, যেখানে প্রত্যেকটা রোবটই কিন্তু ডিস্ট্রিবিউটেড সিস্টেম, প্রত্যেকটা রোবট সিস্টেম, এবং তারা সবাই ওই অ্যালগরিদমটাকে রান করছে এবং নিজেদের মধ্যে কোঅর্ডিনেট করে কি করছে, আলটিমেটলি দে আর ট্রাইং টু গ্যাদার। এবার এখানে বিভিন্ন কাজ আছে, কোথাও দেখানো হয়েছে যে তারা একটা সার্কেল ফর্ম করছে, এরকম কাজ আছে, কোথাও দেখানো হয়েছে তারা একটা পার্টিকুলার প্যাটার্ন ফর্ম করছে। আচ্ছা, বুঝতে পেরেছি স্যার, আর বলতে হবে না, বাকিটা পড়ে নিয়ে আবার কোশ্চেন করবো স্যার। ওকে, সো যাই হোক, তো আমরা শুরু করি আজকের আমাদের যে পড়াশোনা। তো আমরা আগের দিন কিছু জিনিস নিয়ে আলোচনা করছিলাম, যেটা পুরোপুরি আলোচনা করা হয়ে ওঠেনি বোধহয়। আগের দিন কত অবধি বলেছিলাম আমি একটু দেখে নিই। আমি রুলস গুলো বলতে বলতে শেষ হয়ে গেছি, মানে হয়নি। হ্যাঁ, রুলস গুলো বলতে বলতে শেষ হয়ে গেছিল। আমরা ওখান থেকেই শুরু করব। একটু দাঁড়া, আমার আসলে আমি আজকে একটু ডেস্কটপ থেকে করছি, আমার ল্যাপটপটা ছেলের পরীক্ষা হচ্ছে বলে নিয়ে নিয়েছে, একটু অসুবিধা হচ্ছে, একটু দেখে নিই কোথায় কি আছে। আমি আজকে একটা প্রথমে আগের দিনের যে পার্টটা আমাদের বাকি ছিল সেটা নিয়ে একটু ডিসকাস করব, তারপরে কিছু নতুন জিনিস নিয়ে ডিসকাস করব, এবং ফাইনালি একটা পেপার, একটা এরকম একটা রিসার্চ পেপার, সেটা দেখানোর চেষ্টা করব, সো দ্যাট ক্যান আন্ডারস্ট্যান্ড দিস। তো আমি শেয়ার করছি, দেখ তো আমি ডকুমেন্টটা দেখা যাচ্ছে কি, শেয়ার হয়েছে? দেখা যাচ্ছে। সো বেসিক্যালি আগের দিন তো আমরা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেম, তার সঙ্গে সেন্ট্রালাইজড ডেটাবেস এবং ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেমের ডিফারেন্স, ট্রান্সপারেন্ট ম্যানেজমেন্ট, ট্রান্সপারেন্সি, লেভেল অফ ট্রান্সপারেন্সি, যেমন ডেটা ইন্ডিপেন্ডেন্স, নেটওয়ার্ক ট্রান্সপারেন্সি, রেপ্লিকেশন, ফ্র্যাগমেন্টেশন, ল্যাঙ্গুয়েজ ট্রান্সপারেন্সি, এইগুলো নিয়ে আলোচনা করেছি। তো লাস্ট যে জায়গাটা আমাদের একটু বাকি ছিল সেটা হচ্ছে আমরা বেসিক্যালি ডেটস 12 রুল অফ ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস নিয়ে আলোচনা করছিলাম। ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস এর যেমন কডের 12টা রুল আছে আর ডিবিএমএস এর জন্য, ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস এ ডেটস এর এরকম 12টা রুল আছে, যে 12টা রুল জেনারেলি ফলো করলে আমরা ধরি যে সেটা তোমার ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস মেনটেন করছে। ওকে, এটা আমরা ধরে থাকি জেনারেলি। তো সেই যে ডেটসের 12 রুল, সেই ডেটসের 12টা রুল নিয়ে আমরা আলোচনা করব। তো এক সেকেন্ড, তোদের আবার এই ছবি তুলতে হবে। হ্যাঁ, সো ডেটসের যে 12টা রুল, সেই 12টা রুল, তার প্রথম রুলটা ছিল হচ্ছে লোকাল অটোনমি। ফার্স্ট রুল ওয়াজ লোকাল অটোনমি। লোকাল অটোনমি দেখা যাচ্ছে না কিন্তু। লোকাল, হ্যাঁ দেখাচ্ছি। লোকাল অটোনমি দেখা যাচ্ছে এবার নিশ্চয়ই, ঠিক আছে। সো লোকাল অটোনমি, ইট সেজ দ্যাট যে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস তো ডেটাবেসটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা সাইটের মধ্যে ডিস্ট্রিবিউটেড ওয়েতে রাখা আছে। প্রত্যেকটা সাইটেই ডেটাবেসটার কিছু কিছু পার্ট রাখা আছে, দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট। তো লোকাল অটোনমি সেজ যে প্রত্যেকটা সাইট ইট হ্যাজ ইটস ওন প্রসেসিং ক্যাপাবিলিটি,
each and every site has its own processing capability. প্রত্যেকটা সাইটই তার নিজস্ব যে ডেটাবেসটা সেইটাকে প্রসেস করার ক্ষমতা রাখে। সো দ্যাট ইজ বেসিক্যালি দি লোকাল অটোনমি। সেটারই একটা এক্সাম্পল আমরা দেখিয়েছিলাম যে ডেটাবেসটা 3টে সাইটে ডিভাইডেড আছে, 3টে সিটির, এবং সেখানে ট্রানজাকশন ম্যানেজার, প্রত্যেকটা সাইটে ট্রানজাকশন ম্যানেজার এবং ট্রানজাকশন কোঅর্ডিনেটর এরা আছে, এবং এই ট্রানজাকশন ম্যানেজার এবং ট্রানজাকশন কোঅর্ডিনেটর তারা প্রত্যেকটা সাইটকে কোঅর্ডিনেট করছে, ম্যানেজ করছে, কিন্তু প্রত্যেকটা সাইট নিজের কাজটা নিজের প্রসেসিং ক্যাপাবিলিটিটা করতে পারছে। মানে ঘটনাটা হচ্ছে এইরকম যে যদি চেন্নাই সাইটে বসে কেউ মুম্বাই সাইট থেকে কোনো ডেটা চায় এবং সেখানে যদি কোনো প্রসেসিংয়ের ব্যাপার থাকে মুম্বাই সাইটে, তাহলে মুম্বাই সাইটের সেই প্রসেসিংয়ের ক্যাপাবিলিটিটা মুম্বাই সাইটে নিজেরই আছে। প্রসেস করে ও কী করবে, ও রেজাল্টটাকে চেন্নাই সাইটে ডেলিভার করবে। দ্যাট ক্যান বি আ স্ট্র্যাটেজি। সো এর জন্য মুম্বাই সাইটকে চেন্নাই সাইটের ওপর অপেক্ষা করে বসে থাকতে হবে না যে কখন চেন্নাই সাইট এসে প্রসেস করবে তবে কাজটা হবে, নট লাইক দ্যাট। মুম্বাই সাইট ইজ ওয়েল কেপেবল টু প্রসেস এভরি ডেটা present at its own jurisdiction, present at its own site. So that is basically the local autonomy. Next, ঠিক লোকাল অটোনমিটাকেই আমরা যদি একটু ঘুরিয়ে বলি তাহলে নেক্সট পয়েন্টটা আমরা পাই হচ্ছে নো রিলায়েন্স অন আ সেন্ট্রাল সাইট। অবভিয়াসলি যখন আমার প্রত্যেকটা সাইটের লোকাল অটোনমি আছে, তার মানে আমার সেন্ট্রাল যে সাইট, সেই সেন্ট্রাল সাইটের ওপর যে ডিপেন্ডেন্সি, সেই ডিপেন্ডেন্সিটা অনেক বেশি কমে গেল, সেই ডিপেন্ডেন্সিটা অনেক বেশি মানে আমার আর সেই ডিপেন্ডেন্সিটা আমার রইল না। সেন্ট্রাল সাইটের ওপর যে ডিপেন্ডেন্সি, সেই ডিপেন্ডেন্সিটা আমার আর রইল না। সো দ্যাট ইজ বেসিক্যালি দি নো রিলায়েন্স অন এ সেন্ট্রাল সাইট। এবং এই নো রিলায়েন্স অন এ সেন্ট্রাল সাইট হওয়ার ফলে যেটা হলো সেটা হলো যে ইন্ডিভিজুয়াল, যেহেতু একটা সেন্ট্রাল সাইটের ওপর আমার কোনো ডিপেন্ডেন্সি নেই, তাহলে ওই সেন্ট্রাল সাইটটাতে বটলনেক হওয়ার চান্সটা অনেক কমে গেল। বটলনেক ইন দ্য সেন্স যে সবাই মিলে এসে ওই সেন্ট্রাল সাইটে হিট করছে। যখন সবাই মিলে এসে ওই সেন্ট্রাল সাইটে হিট করছে তখন অবভিয়াসলি সেন্ট্রাল সাইটের ওপর প্রেশারটা অনেক বেড়ে যাচ্ছে এবং সেই সেন্ট্রাল সাইটে নেটওয়ার্ক জ্যাম বা নেটওয়ার্ক ফেলিওর হতে পারে। তো সেই জায়গাটা হওয়ার চান্স কমে যাচ্ছে। এবং তার সঙ্গে আরও একটি ঘটনাকে আমরা অ্যাভয়েড করতে পারছি সেন্ট্রাল সাইটের ওপর ডিপেন্ডেন্সি না থাকার জন্য, সেটা হলো সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর। আমার সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর মানে সেন্ট্রাল সাইট বসে গেলে সমস্ত সিস্টেম বসে যাবে, এই রকম সিচুয়েশন আর রইল না। সো নো রিলায়েন্স অন এ সেন্ট্রাল সাইট হওয়ার ফলে আমার এই দুটো অ্যাডভান্টেজ হচ্ছে। সো দ্যাট ইজ obviously it's a obvious property of a distributed DBMS. Next is continuous operation. Again, this continuous operation we can understand that as I have no reliance on the central site and my workload is divided into different sites. When I'm saying workload, that means আমার ডেটাবেসটা ডিভাইড করা আছে। ন্যাচারালি ডেটাবেসটা যেহেতু ডিভাইড করা আছে, আমার ট্রাফিকটাও ডিভাইড হয়ে যাচ্ছে। তো যেহেতু সেটাকে আমি ওয়ার্কলোড বলছি অন দ্য সার্ভার, সো দ্যাট দ্য ওয়ার্কলোড, অ্যাজ দিস ওয়ার্কলোড ইজ ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট সাইটস, সো ইভেন ইফ সাম সাইট ফেলস, তাহলেও I have no problem to continue the other operations. That means continue with the other sites. So যদি আমার টোটাল সিস্টেমটা ধরা যাক যে আমার 100খানা সাইট আছে, সেই 100খানা সাইটের মধ্যে যদি 2টো বা 5টা সাইট বসে যায়, তাহলেও বাদবাকি সাইটগুলো, বাদবাকি 95 থেকে 98টা সাইট, দে আর ইন রানিং কন্ডিশন। সো উইথ দেম I can provide service to my users as in my distributed system. There is another concept what we follow is that replication of the data. That means if আমার কোনো একটা পার্টিকুলার সাইট বসে গেছে, তো সেই সাইটটা তখন সেই সাইটটা যে আরেকটা সাইটে রেপ্লিকেট করা আছে, সেই সাইটটাও যদি বসে না গিয়ে থাকে, তাহলে অবভিয়াসলি ওই সাইটটা থেকে আমি এই সাইটটার কাজটা কন্টিনিউ করতে পারবো, অপারেশনটা কন্টিনিউ করতে পারবো। সো দ্যাট ইন দ্যাট সেন্স ইট ইজ কন্টিনিউয়াস অপারেশন। নেক্সট ইজ লোকেশন ইন্ডিপেন্ডেন্স, which is another name is location transparency. So location transparency, in the picture we have shown
বাঁদিকের যে পিকচারটা সেখানে আমরা দেখিয়েছি যে কোনো একজন ইউজার সে চাইছে মুম্বাই সাইটে সে বসে আছে এবং মুম্বাই সাইটে বসে সে একটা ডেটা চাইছে ইভেনচুয়ালি যে ডেটাটা প্রেজেন্ট অ্যাট দি চেন্নাই সাইট eventually that data is present at the Chennai site. Now as he is asking the data from the sitting from the Mumbai site, ও being a normal user ও কখনোই বুঝতে পারবে না যে ও যে ডেটাটা চাইছে সেই ডেটাটা অ্যাকচুয়ালি মুম্বাই সার্ভারে নেই, সেই ডেটাটা চেন্নাই সার্ভারে আছে এবং চেন্নাই সার্ভার থেকে ডেটাটা ওর কাছে আসছে, এটাও বুঝতে পারবে না। এই যে ট্রান্সপারেন্সিটা যে ওর কাছে জিনিসটা ট্রান্সপারেন্ট, ও বুঝতে পারবে না যে সাইটটা ডেটাটা চেন্নাই থেকে আসছে, ও ভাববে যে ডেটাটা সিস্টেম থেকে আসছে যেখানে ও বসে আছে। সো দ্যাট ইজ বেসিক্যালি লোকেশন ট্রান্সপারেন্সি। সেটাই এখানে লেখা আছে যে লোকেশন ট্রান্সপারেন্সি কথাটার মানে হচ্ছে যে আমার ডেটাবেসটা যে ডিস্ট্রিবিউটেড ওভার দি নেটওয়ার্ক এবং আমার এক একটা চাঙ্ক অফ ডেটা যে এক একটা জায়গায় রাখা আছে, এই জায়গাটা ইউজারের কাছে ভিজিবল নয়। ইউজার এই জায়গাটা নিয়ে বদার করবে না এবং ইউজারের কাছে এই জায়গাটা ভিজিবল নয়। ইউজার উইল think that the data is present at its own site from where user is trying to fetch that data, okay, or making the query. এবং এইখানে একটা কনসেপ্ট আসে যেটাকে আমরা পরবর্তীকালে আমরা দেখব, যেটা হচ্ছে অরিজিনেটিং সাইট আর পার্টিসিপেটিং সাইট। there are two concepts, originating site and participating site. এই ক্ষেত্রে যখন আমি কথাটা বলছি অরিজিনেটিং সাইট এবং পার্টিসিপেটিং সাইট, আমি বলছি ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ট্রানজ্যাকশন। কারণ আমরা যে কাজগুলো করছি, এই যে আমরা ডেটা কোয়ারি করছি, ডেটা ফেচ করছি, অল দিজ আর টার্মড অ্যাজ ট্রানজ্যাকশন। We can consider it as transaction, database transaction, what you have already studied in your previous semester syllabus, that is transaction. And you know that transaction follows ACID property, atomicity, consistency, isolation, durability. So from that transactions perspective, যখন মুম্বাই সাইটে বসে কেউ কোনো ডেটা ফেচ করছে, সো আমরা বলতে পারি ওই যে ট্রানজাকশনটা হচ্ছে তার অরিজিনেটিং সাইট হচ্ছে মুম্বাই। এবং যেহেতু ওই ডেটাটা চেন্নাই সাইটে রাখা আছে, যেহেতু ডেটাটা আসছে চেন্নাই সাইট থেকে, সো দ্য পার্টিসিপেটিং সাইট ফর দ্যাট ট্রানজাকশন উইল বি চেন্নাই। So there are two concepts, originating site and participating site. So the originating site will be Mumbai and participating site will be Chennai. So there is a concept like this, that ট্রানজাকশনের দুটো সাইট, দু রকম সাইট হতে পারে, একটা হচ্ছে অরিজিনেটিং, একটা পার্টিসিপেটিং। নাও যে ট্রানজাকশন শুধুই অরিজিনেটিং সাইটের মধ্যে থেকেই সমস্ত ডেটাগুলো নিয়ে আসতে পারছে, সেক্ষেত্রে তার পার্টিসিপেটিং সাইটের দরকার নেই। বাট যখনই একটা ট্রানজাকশনের মধ্যে অরিজিনেটিং সাইট এবং মাল্টিপল পার্টিসিপেটিং সাইটস আসছে, তখনই আমার ট্রানজাকশনের কস্টটা বেড়ে যাচ্ছে। তার কারণ I have to communicate among more than one sites to complete one transaction, and at the same time the complexity of transaction is also increasing. So these things we will see later on gradually. So what I was saying, that is location transparency, যেখানে চেন্নাই সাইটে ডেটাটা থাকা সত্ত্বেও যেহেতু মুম্বাই সাইট থেকে কোয়ারি করা হয়েছে, আমার রেজাল্টটা যেহেতু মুম্বাই সাইটে চলে আসছে, being a normal user I will not bother about that ki je my data is coming from where. So that is basically the location transparency or location independence, which is another major property of distributed database system. Okay, next is the fragmentation independence or fragmentation transparency. Again the thing is same. Suppose my database is fragmented, that means divided into different sites like Chennai, Mumbai, New Delhi, etc. Now we are assuming a query that demands data from the Chennai site employee table. Okay, suppose আমি একটা ডেটা চাইছি যে ডেটাটা চেন্নাই সাইটের এমপ্লয়ি টেবিলে আছে। সো আমি being a normal user, my query will be simple. I will not bother about কি যে ডেটাটা কোথায় আছে। I will throw a simple query to my system
that is select star from EMP where with some conditions, যে condition নিয়ে আমি data চাইছি. So select star from EMP where the condition like suppose where EMP NO is greater than equals to something something, that type of condition. But I will not bother that where my actual data is, whether it is in Chennai or whether it is in Mumbai or whether it is in somewhere else. So I will not bother about that. So that will be my general query from a normal user's perspective. But when I will make this query, that query will ultimately get transferred into something different, like select star from Chennai.emp where condition. So system will just convert this query into the proper one, that is Chennai.emp. Chennai.emp is indicating that the employee information kept at the Chennai site. So that transformation will be done by the system itself, not by us. We don't have to bother about this, and that is basically fragmentation transparency. So that means we, being a normal user, we don't have to bother about whether my data is fragmented or not. If it is fragmented, where the fragmentation it is actually located, we will not bother about that. We will throw a simple query. Like select star from EMP where condition like this, without mentioning any location of the data. But that location will be mentioned, it will be converted into a advanced query by the system itself, by the DBMS. By the system means here by the DBMS. DBMS will convert it into the actual query, because DBMS has all this information where which data is present, at which site and all that. And that is the job of the log or data dictionary. We will see later on. So that is basically the fragmentation transparency. Okay. Next is the replication independence or the replication transparency. Now, replication independence or replication transparency, again, it is saying the same thing basically in different way. Like whenever we are saying that replication transparency or replication independence, that means we are trying to say that my data is replicated at different sites. Like এখানে আমরা একটা example use করেছি, assume that the table following EMP is replicated at all sites. That is, the copy of EMP table is maintained at all sites. Now তার মানে প্রত্যেকটা সাইটেই এই EMP এর কপি রাখা আছে. Now if the user writes a query like select star from EMP where department NO is equals to 3. Suppose this is the query, select star from EMP where department NO is equals to 3. The particular query will be forwarded to the site that is near to the location of the user and executed by that server. So what is the meaning of this? Suppose this particular table, what I have shown to you, that is employee number, employee name, DNO, salary. Suppose this table name is EMP. So that particular table is replicated at each and every site. For our example, suppose at New Delhi, suppose at Mumbai site, suppose at Chennai site. Now suppose from the Chennai site, somebody is trying to fetch select star from EMP where DNA equals to 3. Okay, somebody near from Chennai wants to fire this query or have fired this query, select star from EMP where DNA equals to 3. So which site will respond to this query? যেহেতু চেন্নাইয়ের কাছাকাছি কোনো জায়গা থেকে এই কোয়েরিটা করা হয়েছে, সেই জন্য এই কোয়েরিটাকে রেসপন্স করবে চেন্নাই সাইট, অ্যাজ বিকজ লোকেশন ওয়াইজ চেন্নাই ইজ মাচ নিয়ারার টু আদার সাইটস অ্যাট দ্যাট টাইম। অ্যান্ড যেহেতু এই একই টেবিল, একই রিলেশন বিভিন্ন সাইটে রেপ্লিকেট করা আছে, সেই জন্য আমরা বলতেই পারতাম যে কোনো সাইটই আমাকে রিপ্লাই করতে পারতো। বাট ফর দ্য cost minimization of the communication cost, it will be better if this query is responded by the nearer site or nearest site
of its originating site. তার মানে যদি চেন্নাইয়ের কাছাকাছি কোনো জায়গা থেকে এই কোয়ারিটা করা হয় তো চেন্নাই সাইট এটাকে রিপ্লাই করবে, যদি মুম্বাইয়ের কাছাকাছি কোনো জায়গা থেকে করা হয় তাহলে মুম্বাই সাইট এটাকে রেসপন্স করবে, যদি কলকাতা সাইটের কাছাকাছি করা হয় তাহলে কলকাতা সাইট এটাকে রেসপন্স করবে। সো দ্যাট ইজ বেসিক্যালি দি রেপ্লিকেশন ট্রান্সপারেন্সি। এবং এখানে যখন কোয়ারিটা যখন রেসপন্স করবে তখন ইউজার এটা বুঝতে পারবে না যে এই একই ডেটা বিভিন্ন জায়গায় রেপ্লিকেট করা আছে, এটা কিন্তু ইউজার কখনোই বুঝতে পারবে না, ইউজারের সেটা বোঝার কথা নয়। সো দ্যাট ইজ বেসিক্যালি দি রেপ্লিকেশন ট্রান্সপারেন্সি। এখানে যদি আমরা আরেকটু ডিটেলসে দেখি, যদি আমরা ইউজারের ভিউটা দেখি যে ইউজার এই পার্টিকুলার কেসটার ক্ষেত্রে যেখানে এই কোয়ারিটা করা হয়েছে সিলেক্ট স্টার ফ্রম ইএমপি হোয়ার ডিএনও ইকুয়ালস টু 3 এবং এই এমপ্লয়ি টেবিলটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা সাইটে রেপ্লিকেট করা আছে, তাহলে এখানে ইউজার উইল ভিউ অ্যাজ এ সিঙ্গেল সেন্ট্রালাইজ সার্ভার অ্যান্ড সিঙ্গেল এমপি টেবিল ইজ শোন। মানে ইউজার কিন্তু ভাববে একটাই এমপ্লয়ি টেবিল আছে, ইউজার কখনোই বুঝতে পারবে না যে there are more than one employee tables which is replicated actually, same table which is copied. User কাছে কিন্তু এটা একটাই টেবিল এবং অ্যাকর্ডিং টু দ্য সিস্টেম দ্য টেবিল ইএমপি ইজ অ্যাকচুয়ালি রেপ্লিকেটেড, এটা রেপ্লিকেট করা আছে। এবং যেটা নিয়ার সাইট, যেটা যদি এটা মুম্বাই সাইট থেকে কোয়ারিটা করা হয় তাহলে মুম্বাই সাইট এটাকে রেসপন্স করবে, যদি চেন্নাই থেকে করা হয় তাহলে চেন্নাই সাইট এটাকে রেসপন্স করবে। বাট এই যে রেসপন্সটা মুম্বাই সাইট করছে অথবা চেন্নাই সাইট করছে, কে করছে, দ্যাট উইল বি এগেন হিডেন ফ্রম দি ইউজার। সো দ্যাট ইজ বেসিক্যালি রেপ্লিকেশন ট্রান্সপারেন্সি ইজ। So we have already seen that location transparency, we have seen replication transparency, and we have seen fragmentation transparency. All these type of transparencies are basically almost conceptually almost same, just in case of fragmentation transparency ডেটাটা যে ফ্র্যাগমেন্ট হয়ে আছে সেইটাই ইউজার বুঝতে পারবে না। ইন কেস অফ লোকেশন ট্রান্সপারেন্সি ডেটাটা যে বিভিন্ন লোকেশনে রাখা আছে সেটাই ইউজার বুঝতে পারবে না বা ফিল করবে না। আর ইন কেস অফ রেপ্লিকেশন ট্রান্সপারেন্সি ডেটাটা যে বিভিন্ন জায়গায় রেপ্লিকেট করা আছে সেটাও ইউজার বুঝতে পারবে না বা ফিল করবে না। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য থিং ইজ ওকে। নেক্সট ইজ distributed query processing. Now this is a very vital chapter, distributed query processing. It's a very vital thing in DBMS, in distributed DBMS. What we have to deal with distributed query processing, because our query will be processed, but it will be processed in the distributed manner. Now why it will be processed in the distributed manner, you can understand, because our data are kept at different sites. Each and every site has its own transaction manager, transaction coordinator. We have some sites, in some cases some site will be originating sites, some site will be participating sites. So obviously we have to coordinate among different sites, more than one sites, and as we have to coordinate among more than one sites to process one particular query, so obviously there will be a distributed query processing mechanism, which is very important to understand. We will see this thing later on. So this is another property of the distributed database. Okay, distributed query processing. Now as distributed query processing, there is another concept, inherent concept coming with distributed query processing, that is distributed transaction management. Because you know, everything what we are performing on a database, we are actually performing the transaction. So when you are performing the transaction and these transactions will be distributed, because I have told you that there will be originating site, there will be participating sites, transactions will be distributed in among different sites to run one particular, to execute one particular transaction. We have to take help from other sites as well, because our data is distributed on different sites, in different sites. So distributed transaction management will be another very important issue over here. And transaction here, we can say some transactions are local transactions, some transactions are global transactions. Local transactions are those transactions যেখানে একটাই সাইট, যে অরিজিনেটিং সাইট সেখান থেকেই আমার কাজটা হয়ে যাচ্ছে, সো দ্যাট ইজ বেসিক্যালি লোকাল ট্রানজাকশন। আর যদি এরকম হয় যে ট্রানজাকশনটা রান করতে গেলে, এক্সিকিউট করতে গেলে আমাকে মোর দ্যান ওয়ান সাইটের হেল্প নিতে হচ্ছে, মোর দ্যান ওয়ান পার্টিসিপেটিং সাইটস আর ইনভলভড ইন দ্যাট ট্রানজাকশন, সো দ্যাট ট্রানজাকশন উইল বি গ্লোবাল ট্রানজাকশন। Okay, so these things are concepts, some concepts what we will see later on. Now with that, in distributed transaction, communication link and site failure, this particular scenario will come.
So we will see this. We will see in our when we will do our 3PC and 2PC and 3PC protocols. 2PC you have already done. 2PC and 3PC, these kind of protocols. So we will run it in distributed environment. So we will see these kind of things, this communication failure or site failure, what is the consequence of this site failure and all that. Okay, so that is basically the distributed transaction management. Again, another very vital property of distributed database management system. And next, we are coming to the hardware independence. Now, what is hardware independence? Hardware independence is basically it's a very simple concept. In the picture also you can see that is suppose different sites, they are maintaining different hardware. Some site it is maintaining Windows, some site it is maintaining Linux, some site it is maintaining Solaris. So different site maintaining different hardware, but still, I mean, in spite of maintaining different hardwares at different sites, to execute the distributed database management system, we don't have to face any problem. We don't have to face any problem. Even if we are maintaining different hardware at different sites, then also we can integrate the overall thing and we can execute our distributed database management system as a whole as a unit. So in executing the distributed database management system as a unit, there will be no bar of this maintaining different hardware at different sites. So that is basically the hardware independence is, যেটা বলছে যে যদিও তুমি ডিফারেন্ট সাইটে ডিফারেন্ট অপারেটিং সিস্টেম ডিফারেন্ট ফাইল আর্কিটেকচার মেনটেন করছো, still you will not face any problem to execute the distributed database management system at different sites. So that is basically hardware independence is. And with the same way, operating system independence, as I told you that operating system also, as we are maintaining different operating system at different sites, তাতেও আমার distributed database management system এর ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না. Okay, so that is basically operating system independence. And next is network independence. Now again the same thing. Network independence, it says that যদিও তোমার ডিফারেন্ট সাইটে তোমার ডিফারেন্ট টাইপস অফ নেটওয়ার্ক এবং তুমি নেটওয়ার্কে কানেক্টেড আছো এবং তোমার ডিফারেন্ট সাইটের নেটওয়ার্ক টোপোলজি ডিফারেন্ট হতে পারে, ডিফারেন্ট সাইটের ডিফারেন্ট প্রোটোকল ইউ ক্যান ফলো, কেউ টিসিপি ফলো করতে পারে, কেউ ইউডিপি ফলো করতে পারে, বাট স্টিল টু এক্সিকিউট দ্য ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস you don't have to face any problem, any such problem. So that is basically network independence. তার মানে আমি পুরো জিনিসটাকে ট্রান্সপারেন্ট ওয়েতে নিয়ে আসছি, আমার কাছে কোনো বাধাই, কোনো আর্কিটেকচারাল বাধাই, কোনো বাধা নয় to integrate the system as a unit, as an unit. So that is basically the thing is. And the last point is DBMS independence. Now again the same thing, in the DBMS independent, what we have said is that তোমার ডিফারেন্ট সাইটে ডিফারেন্ট ডিবিএমএস সফটওয়্যার চলছে, কোনো সাইটে ওরাকেল চলছে, কোথাও পোস্টগ্রেস চলছে, কোথাও ডিবি2 চলছে, কোথাও মাইএসকিউএল চলছে, যেখানে যাই চলুক না কেন, যেহেতু তুমি অ্যাজ এ হোল একটা সিস্টেম তৈরি করেছো, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেছো, এবং প্রত্যেকটা ডিবিএমএস সফটওয়্যারই অ্যাকচুয়ালি একটা বেসিক ল্যাঙ্গুয়েজ ফলো করে যার নাম এসকিউএল, সেই জন্য এই ডিফারেন্ট সাইটে ডিফারেন্ট কোম্পানির ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম চলতে পারে ঠিকই, কিন্তু তার জন্য তোমার ওভারঅল সিস্টেমের কোনো অসুবিধা হবে না. সো দ্যাটস বেসিক্যালি দ্য কনসেপ্ট অফ ডিবিএমএস ইন্ডিপেন্ডেন্স. সো in distributed DBMS we have to achieve this type of transparencies, this type of independencies. If a system, if a database system can achieve these 12 rules of DBMS, then only you will consider that particular DBMS as a real distributed database management system. Okay, so that has been told by DATE's 12 rule of distributed database system, and this is, you can say, this is a basic property of distributed database management system. Also you can see these as a properties of distributed management system, database management system rather. So that is our first part. That was our first part. Now in our second part we will discuss about some architectural issues
we will discuss some architectural issues. We will see some architecture, try to see some architecture of distributed DBMS. But before that I want to ask you that যত অবধি বললাম ঠিক আছে বা শোনা যাচ্ছে তো? সাউন্ড ঠিক আছে তো আজকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তবে অসুবিধা হচ্ছে। ওকে, একটু একটু কাটছে, হ্যাঁ একটু কাটবে, কিছু করার নেই, ঠিক আছে, দেখছি আমরা। ওকে, সো নেক্সট আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে আমরা কিছু আর্কিটেকচারাল ইস্যুস নিয়ে আলোচনা করব। হ্যাঁ বলো। আমাকে একটু ডিপেন্ডেন্সিটা আরেকবার বলবেন স্যার? কোনটা বলো, কোনটা? লোকেশন ইন্ডিপেন্ডেন্স, লোকেশন ইন্ডিপেন্ডেন্স, ইয়েস। লোকেশন ইন্ডিপেন্ডেন্সটা হচ্ছে, ধরো তুমি একটা কোম্পানিতে অর্গানাইজেশনের কাজ করো, যে অর্গানাইজেশনটার 4টে ব্রাঞ্চ আছে। তুমি একটা অর্গানাইজেশনে কাজ করো যে অর্গানাইজেশনটার 4টে ব্রাঞ্চ আছে, একটা ব্রাঞ্চ কলকাতায়, একটা দিল্লিতে, একটা চেন্নাইতে, একটা মুম্বাইতে আছে। তুমি এদের মধ্যে কোনো একটা ব্রাঞ্চে কাজ করো, বা ধরো তুমি কাজ করো হচ্ছে ওদের একটা সেন্ট্রাল অফিস যেটা আছে ব্যাঙ্গালোরে। সাপোজ তুমি ওদের হেড অফিসে কাজ করো, হেড অফিসটা ব্যাঙ্গালোরে, আর ওদের 4টে ব্রাঞ্চ অফিস আছে, একটা কলকাতা, একটা দিল্লি, একটা মুম্বাই, একটা চেন্নাই। নাও দ্য থিং ইজ, যেহেতু ওদের 4টে ব্রাঞ্চ অফিস আছে, ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস এর কনসেপ্টে ওরা কি করেছে, তোমার কোম্পানি কি করেছে, তার যে লোকাল ডেটাবেসটা, তার লোকাল ডেটাবেসটা সে তার লোকাল সাইটগুলোতে রেখে দিয়েছে। মানে তার কলকাতার ডেটাবেস কলকাতা সাইটে রাখা আছে, দিল্লির ডেটাবেস দিল্লি সাইটে, মুম্বাইয়েরটা মুম্বাই সাইটে, চেন্নাইয়েরটা চেন্নাই সাইটে রাখা আছে। Now suppose you are at Bangalore, and all of the sites and including the head office, they are connected via the computer network. এবং তোমরা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মেনটেন করো। তো যদি তোমরা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মেনটেন করো এবং সেখানে যদি তোমার সেন্ট্রাল অফিস মানে ব্যাঙ্গালোরে বসে যদি কলকাতার কোনো ডেটা দরকার হয়, তুমি হয়তো দেখতে চাইছো যে কলকাতায় কতজন এমপ্লয়ি এই মুহূর্তে পোস্ট গ্রাজুয়েশন করেছে, কতজন এমপ্লয়ি আছে পোস্ট গ্রাজুয়েট, কতজন এমপ্লয়ি আছে গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট। সো তুমি যদি এই জিনিসটা দেখতে চাও, তুমি বসে আছো ব্যাঙ্গালোরে বসে তুমি কোয়ারিটা ফায়ার করবে। তুমি যখন কোয়ারিটা ফায়ার করবে, তুমি সিম্পল কোয়ারিটা লিখবে যে সিলেক্ট এমপ্লয়ি নেম, এমপ্লয়ি এনো, এমপ্লয়ি নেম, হ্যাঁ এমপি ওয়্যার, হ্যাঁ লোকেশন ইকুয়াল টু কলকাতা। তুমি লোকেশন ইকুয়ালস টু তুমি you can say যে লোকেশন ইকুয়ালস টু কলকাতা। ওকে, ঠিক আছে, ইউ ক্যান সে যে তুমি লিখলে যে লোকেশন ইকুয়ালস টু কলকাতা। এবার লোকেশন ইকুয়ালস টু কলকাতা তুমি লিখলে এবং দিয়ে যখন তুমি কোয়ারিটা ফায়ার করলে, তুমি রেজাল্টটা পেয়ে যাচ্ছ তোমার সাইটে ব্যাঙ্গালোরে বসে। এবং সেখানে ব্যাঙ্গালোরে বসে যখন তুমি রেজাল্টটা পাচ্ছ, তুমি কিন্তু বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি ডেটাটা কোথা থেকে আসছে। অ্যাকচুয়ালি ডেটাটা কলকাতা থেকে আসছে না, ডেটাটা তোমার কাছে ছিলই। তোমার মনে হবে যে ডেটাটা অ্যাজ ইফ তোমার সাইটেই আছে, তোমার সাইট থেকেই তুমি ডেটাটা পাচ্ছ। সো এইটা কখনোই মনে হবে না যে তোমার ডেটাটা তোমার সাইটে নেই। বা তুমি ধরো এরকম যদি করতে, আমি যদি কোয়ারিটাকে আরেকটু মডিফাই করি, যে আমি চাইছি যে আমার কতজন পোস্ট গ্রাজুয়েশন এমপ্লয়ি আছে আমার অর্গানাইজেশনে, আমি সেটা দেখতে চাইছি। তো আমি সিম্পলি লিখলাম যে ওই কোয়ারিটা যে সিলেক্ট স্টার্ট ফ্রম এইটা, যে আমার কোয়ালিফিকেশন হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন। এই কোয়ারিটা যখন আমি লিখলাম, এটা আমি লিখলাম ব্যাঙ্গালোরে বসে যখন কোয়ারিটাকে আমি লিখছি, এই কোয়ারিটা হচ্ছে আমার এই সাইটটা ব্যাঙ্গালোরটা হচ্ছে আমার অরিজিনেটিং সাইট। মানে আমার কোয়ারিটা অরিজিনেট করছে ব্যাঙ্গালোর থেকে। এই কোয়ারিটাকে এক্সিকিউট করাতে গেলে এই কোয়ারিটাকে প্রত্যেকটা সাইটে ভিজিট করতে হচ্ছে। কলকাতা সাইটে যেতে হচ্ছে, দিয়ে কলকাতা ডেটা তুলতে হচ্ছে, মুম্বাইতে যেতে হচ্ছে, মুম্বাই ডেটা তুলতে হচ্ছে, চেন্নাইতে যেতে হচ্ছে, চেন্নাই ডেটা তুলতে হচ্ছে। এরকমভাবে প্রত্যেকটা সাইট থেকে ডেটাগুলোকে তুলে এনে ডেটাগুলোকে টোটাল রেজাল্টটাকে অ্যাকুমুলেট করে তোমাকে এটা ডিসপ্লে করছে। যখন তোমার কাছে রেজাল্টটা ডিসপ্লে হচ্ছে, লোকেশন ট্রান্সপারেন্সি হচ্ছে সেটাই, যে যখন ডেটাটা তোমার কাছে ডিসপ্লে হচ্ছে, তুমি বিং আ ইউজার, ইউ উইল নট ফিল দ্যাট যে ডেটাটা আলাদা আলাদা সাইট থেকে তোমার কাছে এসছে। তোমার মনে হবে যে অল দ্য ডেটা ইজ কেপ্ট
উইথ ইয়োর সাইট অনলি, ডেটাগুলো তোমার সাইটেই রাখা ছিল, তুমি তোমার সাইট থেকে ডেটাটা পেলে। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য লোকেশন ট্রান্সপারেন্সি, যেখানে তুমি প্রত্যেকটা সাইট থেকে ডেটা চাইছো, কিন্তু তোমাকে আলাদা করে মেনশন করতে হচ্ছে না যে আলাদা আলাদা সাইটের নাম, তোমাকে এটা মেনশন করতে হচ্ছে না যে এমপি ডট কলকাতা, বা তোমাকে এটা মেনশন করতে হচ্ছে না যে এমপি ডট চেন্নাই, বা তোমাকে এটা মেনশন করতে হচ্ছে না যে এমপি ডট মুম্বাই। বাট যখন তুমি ওই নর্মাল জেনারেল কোয়ারিটা লিখলে, সেই জেনারেল কোয়ারিটা যখন বিভিন্ন সাইটে যখন গেল, তখন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ওটাকে কনভার্ট করে, যখন কলকাতায় গেল এমপি ডট কলকাতা করে নিল, যখন মুম্বাইতে গেল এমপি ডট মুম্বাই করে নিল, যখন চেন্নাইতে গেল এমপি ডট চেন্নাই করে দিল, একদম লাইট ওয়াইজ করে ও টোটাল ডেটাগুলোকে তুলে আনলো, তুলে এনে তোমার সাইটে ওটাকে ডিসপ্লে করলো। যখন তোমার সাইটে ওটাকে ডিসপ্লে করা হচ্ছে, তখন তুমি বিং আ নর্মাল ইউজার ইউ উইল গেট দ্যাট ফিলিং দ্যাট যে ডেটা ইজ কামিং ফ্রম ইউর সাইট অনলি, ইট ইজ কেপ্ট ইন ইউর সাইট। সো দ্যাট ইজ বেসিক্যালি লোকেশন ট্রান্সপারেন্সি, যেখানে তোমার কোয়ারি করার সময় লোকেশন অফ দ্য ডেটা নিয়ে মাথা ঘামাতে হচ্ছে না। লোকেশন অফ দি ডেটা, কোথায় কোন ডেটাটা আছে, দ্যাট উইল বি টেকেন কেয়ার বাই ইউর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার ইটসেলফ, নট বাই ইউ। সো দ্যাটস বেসিক্যালি দি লোকেশন ইন্ডিপেন্ডেন্স। ওকে স্যার, বুঝেছি স্যার খুব ভালোভাবে। ওকে, সো নেক্সট ইজ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কিছু ডিবিএমএস এর কিছু ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস এর কিছু স্ট্যান্ডার্ডাইজেশন, কিছু আর্কিটেকচারাল ইস্যুস নিয়ে আলোচনা করব। দিস ইজ পিওরলি ইওর আন্ডারস্ট্যান্ডিং পারপাস, অ্যান্ড সামটাইমস কোশ্চেন আসে যে তোমাকে ছবিগুলো আঁকতে দেয়, তোমাকে অনেক সময় বলা হয় যে এই একটা আর্কিটেকচার আঁকো বা ওই একটা আর্কিটেকচারকে এক্সপ্লেন করো, তো সেই কারণে আমরা এগুলো একটু দেখব। সো এই মুহূর্তে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, দ্যাট ইজ বেসিক্যালি ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস এর এনভায়রনমেন্ট। আমরা যদি ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের এনভায়রনমেন্ট কে ছবিতে এক্সপ্লেন করতে চাই, তাহলে দিস ইজ বেসিক্যালি আ ডিস্ট্রিবিউটেড ডেটাবেস এনভায়রনমেন্ট ওয়্যার ইউ ক্যান সি কিছু কম্পিউটারকে দেখানো হয়েছে হেডকোয়ার্টার্স, মানে সেটা একটা সাইটে আছে যেটা হেডকোয়ার্টার সাইট। কিছু কম্পিউটার আছে আরেকটা সাইট যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সাইট, কিছু আছে সেলসের সাইটে। এই হেডকোয়ার্টারের সঙ্গে যে ডেটাবেসটা সেটা রাখা আছে একটা জায়গায় হেডকোয়ার্টারের সাইটে, ম্যানুফ্যাকচারিং এর যে ডেটাবেসটা সেটা একটা জায়গায় রাখা আছে, সেলসের ডেটাবেসটা একটা জায়গায় রাখা আছে, এবং দেখানো হয়েছে যে এরা সবাই সবার সঙ্গে কানেক্টেড, সবাই সবার সঙ্গে কমিউনিকেট করছে। এই বাই ডিরেকশনাল অ্যারোটা দিয়ে দেখানো হয়েছে যে সবাই সবার সঙ্গে কমিউনিকেট করছে বা কমিউনিকেট করতে সক্ষম। সো ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের এনভায়রনমেন্টকে যদি আমাকে ছবি দিয়ে এক্সপ্লেন করতে হয়, আমার মনে হয় দিস পার্টিকুলার পিকচার ইজ সেলফ সাফিসিয়েন্ট টু এক্সপ্লেন দ্য এনভায়রনমেন্ট অফ আ ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। যেখানে আমার ডেটাবেসটা 3টে সাইটে রাখা আছে, সেই 3টে সাইটের মধ্যে একটা সাইটে হেডকোয়ার্টারের ডেটাবেস আছে, একটা সাইটে ম্যানুফ্যাকচারিং এর ডেটাবেস আছে, একটা সাইটে সেলসের ডেটাবেস আছে, এবং তারা কমিউনিকেট করছে একে অপরের সঙ্গে। সো দ্যাট ইজ বেসিক্যালি দি ডিস্ট্রিবিউটেড ডেটাবেস এনভায়রনমেন্ট। ওকে, নেক্সট ইজ this is the concept known as DBMS standardization. আমরা বলি ANSI SPARC architecture. ANSI মানে American National Standard Information Interchange that thing institute or whatever this name is. So this ANSI SPARC architecture, according to this, it is a very popular architecture, that's why I have included this. And sometimes the question comes je draw the ANSI SPARC architecture of distributed database management system. So basically this ANSI SPARC architecture, it says that, and you know this actually, it says that you have mainly you have 3 layers in your database management system. Mainly you have 3 layers. The first layer is the internal schema, that means how your data has been stored in the form of bit and byte in your database. That is basically internal schema or internal view of your DBMS. Next is conceptual schema or conceptual view. That means how your data has been logically interpreted within a database management system. That is conceptual view. And on the top of it, there is external schema or external view. That is basically the view as the user is getting from your database. তোমার ইউজার কি পাচ্ছে, তোমার ডেটাবেস থেকে কি দেখতে পাচ্ছে, সেই ভিউটা, দ্যাট ইজ এক্সটার্নাল ভিউ। অ্যান্ড অন টপ অফ দ্যাট ইউজার্স আর প্রেজেন্ট। নাও দিস এক্সটার্নাল ভিউ ইজ বেসিক্যালি দ্য ভিউ
that means that we create views, we can create views in DBMS. So that view actually, I mean যখন আমরা DBMS এ ভিউ ক্রিয়েট করি, আমরা কেন ক্রিয়েট করি? আমরা করেছি না ক্রিয়েট ভিউ, ভিউ নেম, লাইক দ্যাট। যেমন আমরা ক্রিয়েট টেবিল করি সেরকম ক্রিয়েট ভিউও করতে পারি। সো ভিউ আর টেবিলের মধ্যে ডিফারেন্স কি? কেউ বলতে পারবে ভিউ আর টেবিলের মধ্যে ডিফারেন্স? আমরা তো করেছি, ভিউ ক্রিয়েট করেছি আমরা ওরাকেলে। ভিউ ভিউ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভিউ অ্যান্ড টেবিল, ভিউ অ্যান্ড রিলেশন? Anybody? Can you answer? হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি ভিউ মানে রিলেশনটা তো মানে পার্মানেন্ট এক্সিস্ট করছে, আর ভিউটা মানে টেম্পোরারি আমি বানালাম সেইটা কিছু একটা স্পেসিফিক কাজের জন্য। Exactly. And what is the advantage of creating views? স্পেসিফিক টাস্ক যেটা আমার মানে একটা কোনো স্পেসিফিক কাজের জন্য লাগছে, তো সেটার জন্য আলাদা করে টেবিল বানানোর দরকার হবে না, গ্রুপ করে বা ভিউ ক্রিয়েট করে আমি করে দিতে পারবো। তার সঙ্গে আরেকটা খুব ইম্পর্টেন্ট ইস্যু আছে ভিউ ক্রিয়েশনে, সেটা হচ্ছে টু প্রোভাইড সিকিউরিটি। ভিউ প্রোভাইডস ইউ দ্য সিকিউরিটি। কিভাবে? ধরা যাক যে আমার কাছে ওই ম্যানুফ্যাকচারিং এর সাইটের ডেটাটা আছে, ওভারঅল ডেটা আছে। ম্যানুফ্যাকচারিং সাইটের ওভারঅল ডেটাটা সেলস সাইটের দরকার নেই, কিন্তু ম্যানুফ্যাকচারিং সাইটের কিছু ডেটা হয়তো সেলস সাইটের দরকার আছে। সাম অফ দ্য ডেটা হয়তো সেলস সাইটের দরকার, সবটা নয়, কিছুটা। ইন দ্যাট কেস সেলস সাইটের জন্য আমি একটা ভিউ ক্রিয়েট করতে পারি যেখানে ম্যানুফ্যাকচারিং সাইটের সেই ডেটাগুলোকেই আমি ইনক্লুড করব যে ডেটাগুলো সেলস সাইটের দরকার, সেই ডেটাগুলোকে ইনক্লুড করব না যে ডেটাগুলো সেলস সাইটের দরকার নেই। কেন করব না? তার কারণ ইট উইল গিভ মি দ্য এক্সট্রা সিকিউরিটি যে আননেসেসারি সেলস সাইটের, আননেসেসারি ম্যানুফ্যাকচারিং সাইটের সেই ডেটাগুলো যেগুলো সেলস সাইটের দরকার নেই, সেগুলো সেলস সাইটের কাছে যাতে ডিসক্লোজ না হয়ে যায়। So that is basically the another very basic aim of creating views. View actually আমাদের security provide করে। Obviously whatever you have said, that is very right, যে view create করলে view হচ্ছে logical view, actually view is the logical representation. View actually কোনো physically create হয় না, physically আমার এক অরিজিনাল টেবিলটাই থাকে, আমি এক বা একাধিক টেবিল থেকে ভিউ ক্রিয়েট করতে পারি এবং ফিজিক্যালি ওই টেবিলগুলো অ্যাজ ইট ইজ থাকবে। তার উপর থেকে আমি যখন ভিউ ক্রিয়েট করব সেখান থেকে যে ডিজায়ার্ড ডেটাগুলো আমি ভিউতে দেখাতে চাইছি টু পার্টিকুলার ইউজার, সেই ডেটাগুলোকে ওই টেবিলগুলো থেকে তুলে এনে ও আমাকে শো করবে। সো ইন দ্যাট ওয়ে আমার যে দুটো জিনিস হচ্ছে, এক হচ্ছে আমি স্পেস মিনিমাইজ করতে পারছি বিকজ আলাদা করে আমার ভিউ ক্রিয়েট করতে হচ্ছে না, আলাদা করে তার জন্য আমার জায়গা লাগছে না। আর সেকেন্ডলি হচ্ছে আমি সিকিউরিটি প্রোভাইড করতে পারছি। আমি চাই যে ইউজার এক্স শুড গেট দি সাব পার্ট অফ দি ম্যানুফ্যাকচারিং রিলেশন, নট দি হোল পার্ট। তো যেটুকু আমার দরকার ইউজার এক্সকে দেখানোর, সেইটুকুই আমি তার জন্য একটা ভিউ ক্রিয়েট করবো এবং আমার তার অথরিটিটা, তার অ্যাক্সেস অথরাইজেশনটা আমি ইউজারকে দিয়ে দেবো, সেই পার্টিকুলার ইউজারকে দিয়ে দেবো। সো দ্যাট ইজ বেসিক্যালি the view. So here we have three layers: internal view, that is basically how the bits in the format of bits and bytes the data is stored. Then the conceptual view, that is basically the thing is like that je tomar data ta kibabe store hocche conceptually or logically you can say, jeta tumi DESC korle pao, like that. And is external view, jeta tumi create korcho tumi tomar particular user er jonno, যাতে করে ইউজার সেই ইনফরমেশনগুলোই শুধুমাত্র দেখতে পায় যে ইনফরমেশনগুলো ইউজারের দরকার অনলি। সো দিস ইজ বেসিক্যালি, এবং তার উপরে অন টপ অফ ইট দেয়ার আর ইউজার্স। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য ANSYS Spark architecture says, which you know already. Actually তোমরা এগুলো জানো, ইন্টারনাল স্কিমা, কনসেপচুয়াল স্কিমা, এক্সটার্নাল স্কিমা, ইউ নোজ দিস থিংস। সো সেটাকেই আমরা একটা অন্যভাবে ছবিতে একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করলাম এবং এটা হচ্ছে ANSYS Spark আর্কিটেকচার। অনেক সময় কোশ্চেনটা আসে, সো দ্যাটস ওয়াই আই হ্যাভ ডিসকাসড। নাও দ্য থিং ইজ দ্য টাইপস অফ দি ডিস্ট্রিবিউটেড ডেটাবেসেস। হোয়াট আর দ্য টাইপস অফ দি ডিস্ট্রিবিউটেড ডেটাবেসেস? নাও ডিস্ট্রিবিউটেড ডেটাবেস এনভায়রনমেন্ট, ডিস্ট্রিবিউটেড ডেটাবেসকে আমরা ইনিশিয়ালি দুভাগে ভাঙতে পারি। একটা হচ্ছে হোমোজেনিয়াস ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আর একটা হচ্ছে হেটেরোজেনিয়াস ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম।
Now, homogeneous distributed database management system means at all the sites of that particular distributed database management system is composed of, is made by similar type of DBMSs. Suppose homogeneous distributed database management system আমি বলছি যে প্রত্যেকটা সাইটে সেম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ হচ্ছে, যেমন প্রত্যেকটা সাইটে ওরাকেল ইউজ হচ্ছে অথবা প্রত্যেকটা সাইটে মাইএসকিউএল ইউজ হচ্ছে, লাইক দ্যাট। এবং প্রত্যেকটা সাইটে সেম প্রোটোকল, মোটামুটি সেম প্রোটোকল ফলো করা হচ্ছে। সো দ্য সাইটস আর সিমিলার টু ইচ আদার। So that is basically homogeneous environment. And in the heterogeneous environment, here the things are not like that, যে সব জায়গায় সেম ইউজ হচ্ছে। এখানে কোনো সাইটে ওরাকেল ইউজ হচ্ছে, কোনো সাইটে সাইবেস ইউজ হচ্ছে, কোনো সাইটে DB2 ইউজ হচ্ছে, কোনো সাইটে মাইএসকিউএল ইউজ হচ্ছে, সো লাইক দ্যাট। এবং নট নেসেসারি যে প্রত্যেকটা সাইটে সেম প্রোটোকল ফলো করা হচ্ছে বা সেম নেটওয়ার্ক topology follow করা হচ্ছে, like that. So that is basically heterogeneous environment. So there are two types of environment we found in distributed DBMS. One is homogeneous, another is heterogeneous. Homogeneous বলছে যে প্রত্যেকটা সাইটে সেম আর্কিটেকচার, সেম প্রোটোকল, সেম টাইপ অফ DBMS ফলো করা হচ্ছে। হেটেরোজেনিয়াস বলছে প্রত্যেকটা সাইটের আর্কিটেকচারাল ডিফারেন্স আছে, প্রত্যেকটা সাইটের প্রোটোকলগত ডিফারেন্স আছে, টোপোলজিগত ডিফারেন্স আছে, এবং প্রত্যেকটা সাইটে ডিফারেন্ট টাইপস অফ DBMS ইউজ হচ্ছে। দ্যাট ইজ হেটেরোজেনিয়াস। Now in the homogeneous, we can divide it into, again further we can divide the homogeneous sites into two types. One is known as autonomous, another is known as non-autonomous. Now autonomous means, as you know, যেটা আমরা লোকাল অটোনমিতে পড়লাম, autonomous মানে হচ্ছে প্রত্যেকটা সাইট well capable of executing in its own work, in its own part of job. প্রত্যেকটা সাইট they are well capable of executing in its own part of job, that is autonomous. Non-autonomous, that means site gulo is not well capable of maintaining on its own job. They have to rely on its central server. So that is basically non-autonomous. So these are two variation of the homogeneous database, homogeneous distributed environment. Homogeneous এর দুটো এনভায়রনমেন্ট পাচ্ছি, একটা অটোনমাস, একটা নন অটোনমাস। একটা যেখানে অটোনমি আছে, আরেকটা টাইপ অফ সিস্টেম যেখানে অটোনমি নেই, তার মানে যেটা সেন্ট্রাল সার্ভার, সেন্ট্রাল সাইট, তার মানে সেটা it depends on the central or master server. Okay. In case of heterogeneous, again there are two kinds of environment. One is known as federated, another is known as multi-database. একটা হচ্ছে federated DBMS. Concepts are very important because question comes and you have to know the variations. একটা হচ্ছে federated DBMS, একটা হচ্ছে multi-database DBMS environment. Now what is federated DBMS? Federated DBMS means each and every site has semi autonomy. আবার বলছি, ফেডারেটেড ডিবিএমএস আমি তখনই বলবো যখন ইচ অ্যান্ড এভরি সাইট হ্যাজ সেমি অটোনমি। প্রত্যেক ইচ অ্যান্ড এভরি সাইট হ্যাজ সেমি অটোনমাস। যখন সাইটগুলো সেমি অটোনমাস, তার মানে তারা পুরোপুরি অটোনমাস নয়, তারা পুরোপুরি নিজের কাজ নিজে করতে পারে না, বাট সাম পার্ট অফ দ্য জব they can perform on its own. For some part of the job they have to rely on the central server. So that is basically semi autonomous. এবং যেখানে এই সেমি অটোনমাস কথাটা আসবে ডিবিএমএস এর ক্ষেত্রে, ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস এর ক্ষেত্রে, সেখানেই আনডাউটেডলি চোখ বুঝে that is federated DBMS. So that is federated DBMS. Another is multi-database. What is multi-database? আচ্ছা, তো ফেডারেটেড ডিবিএমএস এর আর্কিটেকচারটা এইরকম। তুমি যদি দেখো ফেডারেটেড ডিবিএমএস এর আর্কিটেকচারটা এইরকম, এখানে দেওয়া আছে, দেখবে
যেখানে the heterogeneous database system are independent in nature and integrated together so that they can function as a single database system. So that is a basic architecture of federated DBMS. আর আরেকটা যেটা কনসেপ্ট সেটা হচ্ছে মাল্টি ডেটাবেস আর্কিটেকচার, আমরা দেখবো পরে। এবং মাল্টি ডেটাবেস আর্কিটেকচার মানে সেখানে more than one databases are present, আমরা কিন্তু heterogeneous এর কথা বলছি, মাইন্ড ইট। ন্যাচারালি যখন heterogeneous এর কথা বলছি তখন অবভিয়াসলি more than one database থাকবে। So more than one databases are present আর they are autonomous actually, they are autonomous. So autonomy এবং more than one database সেটা হচ্ছে মাল্টি ডেটাবেস। অটোনমি আছে এবং more than one database সেটা হচ্ছে মানে more than one database মানে কোথাও ওরাকেল, কোথাও DB2, কোথাও MySQL লাইক দ্যাট। সো সেরকম ধরনের ডেটাবেসকে আমরা বলবো মাল্টি ডেটাবেস এনভায়রনমেন্ট। আর যেখানে সেমি অটোনমি আছে, পুরোপুরি অটোনমাস নয়, সেরকম ধরনের ডেটাবেসকে আমরা বলবো ফেডারেটেড ডিবিএমএস। এই দুটো ভার্সনই হচ্ছে হেটেরোজেনিয়াসের আন্ডারে। ফেডারেটেড ডিবিএমএসই বলি আর মাল্টি ডেটাবেসই বলি, এরা হচ্ছে হেটেরোজেনিয়াসের আন্ডারে। আর হোমোজেনিয়াসের আন্ডারে আমরা দুটো ভ্যারিয়েশন পাচ্ছি, একটা অটোনমাস, একটা নন অটোনমাস। ওকে, এই যে ভ্যারিয়েশনসগুলোর কথা আমি বললাম, এই যে ফেডারেটেড ডিবিএমএস বললাম, নন ফেডারেটেড বললাম, বা মাল্টি ডেটাবেস বললাম, বা তোমার সেন্ট্রাল ডিবিএমএস বললাম, হোয়াট এভার উই আর সেইং, এই যে আমরা ডিবিএমএস অটোনমাস বললাম, নন অটোনমাস বললাম, এই যে গল্পগুলো বললাম, এই সবকটাকেই আমরা তিনটে জিনিসের ওপর বেস করে ডিসাইড করতে পারি যে এটা কি ধরনের ডেটাবেস। তিনটে জিনিসের ওপর বেস করে আমরা ডিসাইড করতে পারি যে এটা কি ধরনের ডেটাবেস। সেই তিনটে জিনিস হচ্ছে ডিস্ট্রিবিউশন, অটোনমি আর হেটেরোজেনিটি। সেই তিনটে জিনিস হচ্ছে ডিস্ট্রিবিউশন, অটোনমি আর হেটেরোজেনিটি। সেই তিনটে জিনিসের ওপর বেস করে আমরা ডিসাইড করতে পারি যে এটা এটা কি ধরনের ডেটাবেস। ডিস্ট্রিবিউশন, অটোনমি আর হেটেরোজেনিটি। ডিস্ট্রিবিউশন, অটোনমি এবং হেটেরোজেনিটি এই তিনটেকে যদি আমরা তিনটে অ্যাক্সিস হিসেবে কল্পনা করি, দেখো ওখানে ছবিতে দেখিয়েছি আমি, ডিস্ট্রিবিউশনটা একটা অ্যাক্সিস, অটোনমি একটা অ্যাক্সিস, সাপোজ XYZ, অটোনমি ইজ X, দেন হেটেরোজেনিটি ডিস্ট্রিবিউশন ইজ Y সাপোজ, অ্যান্ড হেটেরোজেনিটি ইজ Z। সো আমরা যদি এরকম তিনটে অ্যাক্সিস কল্পনা করি, আমরা যদি অ্যাসিউম করি, এবং আমরা যদি ধরে নিই যে অটোনমি হ্যাজ 3 ভ্যালু, one is 0, another is 1, another is 2. Distribution has 3 values, one is 0, another is 1, another is 2. Homogeneous has 2 value, homogeneity, it has 2 value, either 0 and 1. তাহলে based on this value we can get the different flavor of the distributed DBMSs. কিরকম আমি বলছি, ধরা যাক তোমার অটোনমি যখন ভ্যালু 0, অটোনমির ভ্যালু 0 মানে দ্যাট মিনস ইট ইজ নন অটোনমাস। দেখো নিচের টেবিলে আমি লিখেছি, অটোনমির ভ্যালু যখন 0 তার মানে হচ্ছে এটা নন অটোনমাস, মানে এটা অ্যাট অল অটোনমাস নয়, তার মানে এটা সেন্ট্রাল ডিবিএমএস। নেক্সট, যখন এটা সেমি অটোনমাস তার মানে এটা ফেডারেটেড। যখন এটা ফুললি অটোনমাস তার ভ্যালু 2, যখন সেমি অটোনমাস ভ্যালু 1, যখন ফুললি অটোনমাস তখন ভ্যালু 2। তাহলে অটোনমির ভ্যালু যখন 0 সেটা নন অটোনমাস, যখন 1 সেটা সেমি অটোনমাস, যখন 2 সেটা ফুল অটোনমাস। এটা এই যে 0, 1, 2 এটা কিন্তু আমাদের ইন্ডিকেশনের জন্য, এর কিন্তু কোনো বেসিক কোনো নেই, এরকম নয় যে 0, 1, 2 কোনো আর কিছু মানে আছে। এটা বেসিক্যালি আমাদের ইন্ডিকেশনের জন্য, আমরা জাস্ট ইন্ডিকেট করতে পারবো সিম্বলিক্যালি যে কোন ধরনের ডেটাবেস ইট ইজ, সেই কারণে। আদারওয়াইজ এর কিন্তু কোনো গুরুত্ব নেই, ঠিক আছে। নেক্সট, ডিস্ট্রিবিউশন সেরকমই, যখন ডিস্ট্রিবিউশনের ভ্যালু 0 তখন তার মানে হচ্ছে এটা নন ডিস্ট্রিবিউটেড। যখন ডিস্ট্রিবিউশনের ভ্যালু 1 তখন এটা হচ্ছে সেমি ডিস্ট্রিবিউটেড, পুরোটা নয়, পার্ট অফ দি ডেটাবেস ইজ ডিস্ট্রিবিউটেড, পার্ট অফ দি সেন্ট্রালাইজড। আর যখন ডিস্ট্রিবিউশনের ভ্যালু 2 তখন এটা ফুললি ডিস্ট্রিবিউটেড। এবং ইন দ্য সিমিলার ওয়ে, যখন হোমোজেনিয়াসের ভ্যালু যখন 0 তখন এটা হোমোজেনিয়াস সিস্টেম, যখন ভ্যালু 1 তখন হেটেরোজেনিয়াস সিস্টেম। আইদার ইট উইল বি হোমোজেনিয়াস অর হেটেরোজেনিয়াস। তো 0 হলে হোমোজেনিয়াস, 1 হলে হেটেরোজেনিয়াস।
যদি এরকম হয় তাহলে এবার ধরো তোমাকে আমি একটা ভ্যারিয়েশনের কথা বলছি, তুমি আমাকে বলো সেটা কি ধরনের ডেটাবেস। A0 D0 H0, আমি বললাম A0 D0 H0, A for autonomy, D for distribution, H for heterogeneity. So I'm saying that A0 D0 H0. A0 মানে it is non-autonomous, right? A0 means it is non-autonomous. D0, that means it is non-distributed. H0, that means it is homogeneous system. তাহলে A0 মানে non-autonomous, D0 মানে non-distributed, H0 মানে homogeneous. তার মানে এটা কি ধরনের ডেটাবেস? It's a normal central database. It's a normal central database. Central database এ কোনো অটোনমি থাকে না আলাদা করে সাইটের, সেন্ট্রাল ডেটাবেসে কোনো ডিস্ট্রিবিউশন থাকে না, সেন্ট্রাল ডেটাবেসে কোনো হেটেরোজেনিটি থাকে না। So that is basically it's a central database. So in the similar way, if I tell you that it is A1 D0 H0, now can you tell me A1 D0 H0, what type of database it will be? What should we call it? A1 D0 H0. If you have understood this architectural issues, this axis, then you should say, এবং আমি বলেছি যে আমি বলছি যে A1 that means it is semi autonomous, D0 that means it is non distributed, and H0 that means it is homogeneous. So what type of database it will be? We can call it, Federated. yeah, it will be federated DBMS. It will be federated central DBMS. It will be federated central DBMS logically. Now basically this kind of DBMS you will not found it. This kind of DBMS you will not found it because semi autonomous তোমার যদি ডেটাবেসটা সেন্ট্রাল হয়, সেন্ট্রাল সাইট হয়, তাহলে সেমি অটোনমি থাকবে না, সেখানে ফুল অটোনমি থাকবে জেনারেলি। তো আমি যদি এবার যদি ফ্লেভারটাকে একটু চেঞ্জ করি, আমি যদি বলি A1 D1 H1, A1 D1 H1, so A1 D1 H1, or suppose A1 D2 H1, either A1 D1 H1 or A1 D2 H1, this will be a perfect federated DBMS. This will be a perfect federated DBMS. A1 D1 or D2 and H1, this will be a perfect federated DBMS. So if explanation need to be given like what is federated DBMS, then you have to explain it in that way. Okay. Next, suppose what is distributed DBMS over here? A2 D2 H1. A2 D2 H1 will be distributed DBMS, perfect distributed DBMS. A2 D2 H1. A2 is full autonomy, D2 is full distributed, H1 is fully heterogeneous. So it is distributed DBMS. So A2 D2 H1 will be distributed DBMS. So in that way you can generate different combinations starting from A0 D0 H0 to A2 D2 H2, and you can get different types of distributed system. Okay, you can get different types of distributed system from this particular concept. So that is basically the architectural model of the DDBMS. Okay, যেখানে আমরা তিনটে অ্যাক্সিসে জেনারেলি ভেঙেছি। তিনটে অ্যাক্সিস মানে তিনটে বেসিক, আমরা বলতে পারি যে তিনটে বেসিক ফ্যাক্টরে আমরা জিনিসটাকে ভেঙেছি। একটা হচ্ছে অটোনমি, একটা ডিস্ট্রিবিউশন, একটা হোমোজেনিটি। ওকে, সো দিস ইজ বেসিক্যালি দ্য থিং। এবং এর উপর বেস করে আমরা জেনারেলি যেগুলো করতে পারি সেটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার পেতে পারি, পেয়ার টু পেয়ার আর্কিটেকচার পেতে পারি, মাল্টি ডিবিএমএস আর্কিটেকচার পেতে পারি। এই তিনটে নিয়ে আমরা মেনলি আলোচনা করব এখন। ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার পেতে পারি, পেয়ার টু পেয়ার আর্কিটেকচার পেতে পারি। দেখো ছবিতে দেখানো আছে ক্লায়েন্ট সার্ভার কোথায় আছে। এই যে দিস ইজ দ্য ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। ইউ ক্যান হ্যাভ দি আইডিয়া যে ক্লায়েন্ট সার্ভার আমি কখন বলছি, কতটা ডিস্ট্রিবিউশন হলে, কতটা অটোনমি থাকলে, কতটা হেটেরোজেনিটি হলে আমি ক্লায়েন্ট সার্ভার বলবো, কখন আমি মাল্টি ডেটাবেস বলবো, কখন আমি পিয়ার টু পিয়ার সিস্টেম বলবো, পিয়ার টু পিয়ার ডিস্ট্রিবিউটেড সিস্টেম বলবো, কখন আমি ফেডারেটেড বলবো। দেখো ফেডারেটেড বলছে যখন অটোনমিটা মাঝখানে আছে, মানে সেমি অটোনমাস, তখন সেটা ফেডারেটেড বলছে। মাল্টি ডেটাবেস বলছে অটোনমি ফুল।
ওকে, এভাবে অ্যাক্সিসের পজিশনের উপর বেস করে আমরা ডেটাবেসগুলোকে আমরা এক্সপ্লেন করেছি। ক্লায়েন্ট সার্ভার কখন আমরা বলছি, তুমি দেখো ক্লায়েন্ট সার্ভার কখন আমরা বলছি, যখন আমার ডিস্ট্রিবিউশন হাফ, এই যে এটা ডিস্ট্রিবিউশন তো হাফ, ওকে, আমরা 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 আমাদের যে হেটেরোজেনিটি আছে, আমাদের ডিস্ট্রিবিউশন হাফ, এইভাবে আমরা বলছি ক্লায়েন্ট সার্ভার। তো এইভাবে আমরা অ্যাক্সিস ওয়াইজ বিভিন্নভাবে বা এরমভাবে আমরা যদি এই A0 A1 A2 এরমভাবে ইন্ডিকেট করে আমরা বিভিন্ন সিস্টেম পেতে পারি, বিভিন্ন টাইপ অফ সিস্টেম পেতে পারি। তার মধ্যে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, পিয়ার টু পিয়ার আর্কিটেকচার, মাল্টি ডিবিএমএস আর্কিটেকচার, এইগুলো আমরা পেয়ে থাকি। ওকে, সো দ্যাট ইজ বেসিক্যালি দি আর্কিটেকচারাল মডেল অফ ডিবিএমএস। ওকে, নাও দ্য থিং ইজ, এখানে আমরা খুব কুইকলি, বিশেষ কিছু দেখার নেই, কুইকলি আমরা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের একটা মডেল দেখে নেব। দিস ইজ দ্য ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার মডেল। ছবিতে যেটা দেখানো হয়েছে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার মডেল, আমি ছবিটা বড় করলাম একটু। দিস ইজ দ্য ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার মডেল, যেখানে কমিউনিকেশন লিঙ্ক আছে একটা, সেই কমিউনিকেশন লিঙ্কের সঙ্গে বিভিন্ন সাইটগুলো কানেক্টেড, ক্লায়েন্ট সাইটগুলো কানেক্টেড ক্লায়েন্ট 1 থেকে ক্লায়েন্ট n অবধি, সার্ভার সাইটগুলো কানেক্টেড সার্ভার 1 থেকে সার্ভার m অবধি, এবং তাদের মধ্যে যে ধরনের সফটওয়্যারগুলো রান করছে সেটা হলো কমিউনিকেশন ম্যানেজার, এটা একটা সফটওয়্যার বেসিক্যালি, আদার ডেটাবেস সার্ভিসেস এগুলো রান করছে, ক্লায়েন্টে অ্যাপ্লিকেশন প্রোগ্রামসগুলো রান করছে। তো বেসিক্যালি দিস ইজ দ্য ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার ফর ডিডিবিএমএস, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার এটা। কোশ্চেন আসে অনেক সময়, আঁকতে দেয়, ড্র করতে দেয়, সেই জন্য আমি এটাকে ইনক্লুড করেছি ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। সো দিস ইজ আ 2 level architecture where the functionality is divided into server and clients. দু ধরনের ফ্লেভার হতে পারে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের, একটা হচ্ছে সিঙ্গেল সার্ভার মাল্টিপল ক্লায়েন্ট, এরকম একটা হতে পারে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, একটা সিঙ্গেল সার্ভার থাকে, মাল্টিপল ক্লায়েন্ট থাকে, এটাও ক্লায়েন্ট সার্ভার একটা হতে পারে। আরেকটা হতে পারে মাল্টিপল সার্ভার মাল্টিপল ক্লায়েন্ট, যেটা এই ছবিতে দেখানো হয়েছে। তো দু ধরনের ক্লায়েন্ট সার্ভার হতে পারে আর্কিটেকচার, একটা হচ্ছে সিঙ্গেল সার্ভার মাল্টিপল ক্লায়েন্ট, এটা একটা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার হতে পারে, আরেকটা হচ্ছে মাল্টিপল সার্ভার মাল্টিপল ক্লায়েন্ট, এটা আরেকটা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার হতে পারে। সো দেয়ার কুড বি 2 types অফ ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, যার ছবি এখানে মাল্টিপল সার্ভার মাল্টিপল ক্লায়েন্টের ছবিটা আমি দেখিয়েছি। সো দ্যাট ইজ আ ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। এবং আমি তোমাকে বলেছি যে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার কিন্তু প্রিলিমিনারি, আমরা এটাকে ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস এর মধ্যে ফেলতে পারি, ভেরি ভেরি বেসিক ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস আমরা সেই হিসেবে ধরতে পারি। নেক্সট হচ্ছে পিয়ার টু পিয়ার আর্কিটেকচার। পিয়ার টু পিয়ার আর্কিটেকচারের ক্ষেত্রে ছবিটা দেখো, ছবিটা দেখে একটু বোঝার চেষ্টা করো, ছবিটা দেখলে বুঝতে পারবে। সেটা হচ্ছে এই, এগেন লেয়ার তো তিনটেই লেয়ার আছে, যে তিনটে লেয়ারের কথা আমরা আগে বলেছিলাম, যে ইন্টারনাল ভিউ বা ইন্টারনাল স্কিমা, কনসেপচুয়াল স্কিমা এবং এক্সটার্নাল স্কিমা। বাট পিয়ার টু পিয়ার আর্কিটেকচারে কনসেপচুয়াল স্কিমা এবং এক্সটার্নাল স্কিমার মাঝখানে আরেকটা স্কিমা বা আরেকটা মডেল আসে, যার নাম হচ্ছে গ্লোবাল কনসেপচুয়াল স্কিমা। এই গ্লোবাল কনসেপচুয়াল স্কিমা যে মডেলটা, এই মডেলটা যেটা করে সেটা হলো ওভারঅল সিস্টেমটা সম্পর্কে, মানে ওভারঅল সিস্টেমটা মানে কোথায়, কোন সাইটে কি ধরনের ডেটা আছে, কোন সাইটে কোথা থেকে কত অবধি ডেটা আছে, কোন সাইটটা চেন্নাইয়ের সাইট, কোনটা মুম্বাইয়ের সাইট, কোনটা দিল্লির সাইট, কোনটাতে চেন্নাইয়ের এমপ্লয়ি ইনফরমেশন আছে, কোনটাতে মুম্বাইয়ের আছে, কোনটাতে চেন্নাইয়ের আছে, এই সমস্ত ইনফরমেশনগুলো এই গ্লোবাল কনসেপচুয়াল স্কিমা মেনটেন করে। এই গ্লোবাল কনসেপচুয়াল স্কিমা মেনটেন করে, তার মানে আমি যখন কোনো এক্সটার্নাল স্কিমা থেকে, সাপোজ তুমি চাইছো যে চেন্নাই সাইটে যে ডেটাটা আছে সেই ডেটাটা পেতে, তো তুমি কি করছো, এক্সটার্নাল স্কিমাতে বসে ইউজার, তুমি ওখানে বসে আছো, তুমি একটা কোয়ারি ফায়ার করলে, দ্যাট কোয়ারি উইল কাম টু দ্য গ্লোবাল কনসেপচুয়াল স্কিমা ফার্স্ট। In the global, after coming it into the global conceptual schema, it will be decided that at whether direction my query should process, whether it should go to local conceptual schema 1, or it should go to local conceptual schema 2, or it should go to local conceptual schema n. So that will be decided from the global conceptual schema, as global conceptual schema knows that which one is the dedicated site for the Chennai. So সেইভাবে আমার কোয়ারিটা further proceed করে to that particular direction. Okay, and finally it is accessed from the local internal schema. So that is basically the concept of the peer-to-peer architecture. In the peer-to-peer architecture, another thing is that in the peer-to-peer architecture, what happens actually, in the peer-to-peer architecture, every site is peer to each other. Every site is peer to each other. That means
every site is synonymous. You can say every site is synonymous. You can say every site is equal from its processing capability. Like you are peer to your friend, you are peer to your classmate. So like that, every site has its own has same processing capability. Every site has same execution capability, like that. So that is basically the peer to peer architecture is. Okay. So next is what we will discuss is আচ্ছা তোদের ইয়েটা কি বলে অ্যাটেন্ডেন্স আমি নিচ্ছি, হ্যাঁ নিলাম, ঠিক আছে। অ্যাটেন্ডেন্স অ্যাকচুয়ালি আমি ডেস্কটপ থেকে নিচ্ছি আজকে, তো আর আমার ডেস্কটপের প্রিন্ট স্ক্রিন বাটনটা খারাপ হয়ে গেছে কিবোর্ডের, তো আমাকে মোবাইল থেকে ছবি তুলতে হচ্ছে। তো ইট সিমস ভেরি ফানি। আমি মোবাইল থেকে কম্পিউটারে স্যার আপনি এই অন স্ক্রিন কিবোর্ড ইউজ করুন না। হ্যাঁ অন স্ক্রিন কিবোর্ডটা ইনস্টল করতে হবে অ্যাকচুয়ালি। আপনার উইন্ডোজ 10 করতে হবে না, থাকে এটা। উইন্ডোজ 10 থাকলে তো উইন্ডোজ 10, হ্যাঁ উইন্ডোজ 10 এ স্যার, আছে বোধহয় না? স্যার আপনি অন স্যার, আপনি স্ক্রিন রানে কিবোর্ডও গিয়ে- দরকার নেই। আপনি রানে গিয়ে ওএস এ সার্চ মারুন, ওএস কে স্যার- সার্চ রানে গিয়ে কি করব? ওএস সার্চ মারবো? ওএস কে স্ক্রিন কিবোর্ড। ও আচ্ছা ওএস কে, হ্যাঁ ওএস কে আছে, তো ওএস কে আছে, রাইট। স্যার আপনার আরেকটা উপায় তো হয়, উইন কি, শিফট আর এস, এই তিনটে করলেও আপনার স্ক্রিন মানে অপশন দেবে। উইন কি, শিফট আর এস, আচ্ছা। হ্যাঁ কাজ তো করছে না। উইন কি, শিফট আর এস, দেখুন দেখুন আপনি ওখানে দেখুন, আপনি ড্র্যাগ করে নিতে পারবেন, 3-4খানা অপশন আছে। ফুল স্ক্রিন, ও এটা একটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, আর ও, আচ্ছা, আরেকটা আচ্ছা। অপশন দেখবেন উপরে ইয়ে আছে, এটাতেও হবে প্রিন্ট স্ক্রিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি এখানে হ্যাঁ আমি এইটা পেয়েছি, এইটাতে প্রিন্ট স্ক্রিন হচ্ছে। এই তোর এই যেটা তোরা এটা বললি। ওই স্যার আপনি কিবোর্ডটা একটু সরিয়ে নেবেন, দেখা যায় ওটা, নাহলে ও কিন্তু হ্যাঁ। কিবোর্ডটা ক্যাপচার করে নেবে। ও আচ্ছা 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 আচ্ছা। যাই হোক, এটা ভালো। আমি অ্যাকচুয়ালি উইন্ডোজ ইউজ করা এখন ছেড়েই দিয়েছি। উইন্ডোজ আর আমি এখন ইউজই করি না। আমি যেহেতু ওই উবুন্টু ইউজ করি, এবং মানে উইন্ডোজ ইউজ করা আমার এখন প্রায় মানে শেষ, ভুলেই গেছি। বহুদিন উইন্ডোজ ইউজ করি না। যাই হোক, দাঁড়া আমি একটু তাহলে তোদের এই ছবিটা তুলে রাখি। প্রিন্ট স্ক্রিন, স্যার আপনি একদম কিবোর্ডটা বাদিকে সরিয়ে দিন না, একদম বাদিকে। হ্যাঁ ঠিক। হ্যাঁ ঠিক আছে, ওকে। সো ঠিক আছে, চলো আমরা ফিরে যাই যেখানে ছিলাম। সো পিয়ার টু পিয়ারের জন্য এই লোকাল কনসেপচুয়াল স্কিমা, গ্লোবাল কনসেপচুয়াল স্কিমা, স্ক্রিনশটটা তুলে ওটা সেভ করলেন? সেভ তো অটোমেটিক্যালি ডকুমেন্টে তো যাবে। না হয় না, না না, উইন্ডোজে ওটা হয় না, ওটা অটোমেটিক্যালি। সেভ করতে হবে। আপনি আরেক উইন কি আর প্রিন্ট স্ক্রিন করলে ওটা অটোমেটিক্যালি সেভ হয়। উইন কি আর প্রিন্ট স্ক্রিন করলে অটোমেটিক্যালি সেভ হয়। অটোমেটিক্যালি সেভ হয়। আচ্ছা দাঁড়া দেখে নি, করেই নি একটুখানি। উইন কি আর প্রিন্ট স্ক্রিন, এর একটা সেভ হয়ে গেছে, স্ক্রিনশট বলে ফোল্ডার হয়েছে। ঠিক আছে থাক, ঠিক আছে থাক তাহলে আপাতত। স্ক্রিনশট বলে ফোল্ডার, স্ক্রিনশট বলে ফোল্ডার কোথায় হয়েছে? ওই পিকচারস পিকচারের মধ্যে। পিকচারের মধ্যে, হ্যাঁ স্ক্রিনশট বলে ফোল্ডার হয়েছে, হ্যাঁ হয়ে গেছে, কাজ হয়ে গেছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো, সো সো পিয়ার টু পিয়ারের কথা বললাম, পিয়ার টু পিয়ারটা গেল। আর কুইকলি আরেকটা জিনিস একটু দেখে নিই, সেটা হচ্ছে মাল্টি ডিবিএমএস আর্কিটেকচার। পিয়ার টু পিয়ারের আর্কিটেকচারটা দেখলাম, এবার মাল্টি ডিবিএমএস আর্কিটেকচারটা একটু দেখি। মাল্টি ডিবিএমএস আর্কিটেকচার যেটা,
সেখানে তোমাকে যেটা বলেছিলাম যে মাল্টি ডিবিএমএস মানে হচ্ছে মোর দ্যান ওয়ান ডেটাবেসেস আর প্রেজেন্ট অ্যান্ড দে আর ফুললি অটোনমাস এনভায়রনমেন্টে তারা রান করছে। সো মাল্টি ডিবিএমএস এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে লোকাল, দেখো পিকচারটা একটু, যে লোকাল তাদের নিজস্ব লোকাল ইন্টারনাল স্কিমা আছে, নিজস্ব লোকাল কনসেপচুয়াল স্কিমা আছে। এই নিজস্ব লোকাল কনসেপচুয়াল স্কিমা থেকে তাদের আবার নিজস্ব লোকাল ভিউ ক্রিয়েট করা যায়। যেহেতু মাল্টি ডিবিএমএস এবং প্রত্যেকটা সাইট অটোনমাস, তারা নিজেরাই নিজেদের প্রসেস করতে পারে, সেজন্য প্রত্যেকটা সাইটেও ইন্ডিভিজুয়ালি ইউজার থাকতে পারে, এবং সেই কারণেই এই লোকাল ভিউগুলো এসছে। ঠিক আছে, প্রত্যেকটা সাইটের ইন্ডিভিজুয়াল কিছু ইউজার আছে, চেন্নাই সাইটের ইন্ডিভিজুয়াল কিছু ইউজার আছে, মুম্বাই সাইটের ইন্ডিভিজুয়াল কিছু ইউজার আছে, তাদের আবার কিছু লোকাল ভিউ থাকতে পারে ওই সাইটের ওপর বেস করে। সো দ্যাট ইজ বেসিক্যালি লোকাল ভিউ। আবার যেহেতু তারা একটা সেন্ট্রাল সিস্টেমকে ইন্টিগ্রেট করছে, তারা যেহেতু সবাই মিলে অ্যাকচুয়ালি একটা সেন্ট্রাল সিস্টেমকে ডিফাইন করছে, সেই জন্য তাদের একটা মাল্টি ডেটাবেস কনসেপচুয়াল স্কিমা থাকবে, মানে যেটা অ্যাকচুয়ালি ওই গ্লোবাল কনসেপচুয়াল স্কিমার মতন। সো মাল্টি ডেটাবেস কনসেপচুয়াল স্কিমা থাকবে। আবার সেই মাল্টি ডেটাবেস কনসেপচুয়াল স্কিমার আবার একটা মাল্টি ডেটাবেস ইন্টারনাল স্কিমা থাকবে। মানে কি, মানে হচ্ছে সমস্ত লোকাল কনসেপচুয়াল স্কিমাগুলোকে একসঙ্গে ইন্টিগ্রেট করে একটা মাল্টি ডেটাবেস কনসেপচুয়াল স্কিমা তৈরি করা হলো। আবার সেই মাল্টি ডেটাবেস কনসেপচুয়াল স্কিমার আবার একটা ইন্টারনাল স্কিমা তৈরি করা হলো। তার মানে আমি অ্যাজ এ হোল মাল্টি ডেটাবেস সিস্টেমের অ্যাকচুয়াল তাহলে ইন্টারপ্রিটেশনটা হলো এই, যে অ্যাজ এ হোল সিস্টেম, ইন্টিগ্রেটেড সিস্টেম হিসেবেও আমি ডেটা পেতে পারি, আবার ইন্ডিভিজুয়াল সাইটগুলোতে বসেও আমি ডেটা পেতে পারি। So that is basically the meaning of this multi-database conceptual level or multi-database conceptual schema. Okay, multi-database architecture. যেখানে কি হচ্ছে, more than one sites are there, they are autonomous, they have their own processing capability, they have their own set of users, they have their own set of views. আবার একসঙ্গে তাদেরকে ইন্টিগ্রেট করার পরেও তাদের একটা কনসেপচুয়াল স্কিমা জেনারেট হতে পারে, সেখান থেকে তাদের নিজস্ব ইন্ডিভিজুয়াল ইন্টারনাল স্কিমা থাকতে পারে, এবং তাদের নিজস্ব সেট অফ, মানে ইন্টিগ্রেটেড ওয়েতে তাদের নিজস্ব সেট অফ ইউজার্স থাকতে পারে। সো দ্যাট ইজ বেসিক্যালি মাল্টি ডেটাবেস কনসেপচুয়াল স্কিমা। দিস পিকচার্স আর শোন টু ইউ বিকজ অফ দি, মানে পিওরলি এটা কনসেপচুয়াল আইডিয়া, এবং এই মানে কনসেপ্টটা দরকার আর কি, যে মানে কি ডিফারেন্স। সো সেইগুলো এখানে লেখাও আছে, আমি আর লেখাগুলো যাচ্ছি না, সেগুলো এখানে লেখাও আছে, একটু লেখাগুলো দেখবে। এই মাল্টি ডেটাবেস যে স্কিমা বা মাল্টি ডেটাবেস যে আর্কিটেকচার, এটা দু ধরনের হয় আবার অ্যাকচুয়ালি। একটা যেটা প্রথমে আমি দেখালাম, যেখানে মাল্টি ডেটাবেস কনসেপচুয়াল স্কিমা সহ, যেখানে মাল্টি ডেটাবেস কনসেপচুয়াল স্কিমা আছে, মানে টোটাল লোকাল সাইটগুলোকে ইন্টিগ্রেট করার পরে গ্লোবাল কনসেপচুয়াল স্কিমা আছে, এটা একটা এনভায়রনমেন্ট, এটা ওয়ান টাইপ অফ মাল্টি ডেটাবেস আর্কিটেকচার। আরেকটা টাইপ অফ মাল্টি ডেটাবেস আর্কিটেকচার হয় যেখানে এই লোকাল, এই যে গ্লোবাল যে ইন্টিগ্রেশনটা কনসেপচুয়াল স্কিমার, সেই গ্লোবাল ইন্টিগ্রেশনটা থাকে না, সেটাকে আমরা বলি মডেল উইদাউট মাল্টি ডেটাবেস কনসেপচুয়াল স্কিমা। তাহলে দু ধরনের মাল্টি ডেটাবেস কনসেপচুয়াল স্কিমা আর্কিটেকচার আমরা দেখি, একটা যেখানে গ্লোবাল কনসেপচুয়াল স্কিমা সহ, আরেকটা যেখানে গ্লোবাল কনসেপচুয়াল স্কিমা নেই। ওকে, কিছু অ্যাডভান্টেজ, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তুমি প্রশ্ন করতেই পারো হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অর হোয়াট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ ইট। তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। গ্লোবাল কনসেপচুয়াল স্কিমা থাকলে কোয়ারি প্রসেসিং অনেক বেশি হেল্পফুল হয়, আমরা যখন কোয়ারি প্রসেস করব তখন দেখবো অনেক বেশি হেল্পফুল হয়। গ্লোবাল কনসেপচুয়াল স্কিমা না থাকলে কোয়ারি প্রসেসিংয়ের একটু ডিলে হতে পারে, কোয়ারি প্রসেসিং টাইম বেড়ে যেতে পারে। সো বাট আবার অন্য দিক থেকে দেখলে আমরা এটাও বলতে পারি যে গ্লোবাল কনসেপচুয়াল স্কিমা না থাকলে সিস্টেমটা অনেক বেশি সিম্পল, গ্লোবাল কনসেপচুয়াল স্কিমা থাকলে সিস্টেমটার কমপ্লেক্সিটি বেড়ে যায়। সো এই সব অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়েই আমাদের জীবন, এবং এইভাবেই আমাদের চলতে হবে। এখানেও সেরকমই আছে আর কি। সো দিস ইজ দ্য থিং। তো আমরা যদি ডিস্ট্রিবিউশন ডিজাইন অল্টারনেটিভ, আই মিন ডিবিএমএস এর যদি আমরা আরেকটু আর কি মানে ভ্যারিয়েশন নিয়ে আলোচনা করি, তাহলে আরও কিছু ভ্যারিয়েশন আমরা পাই, যেমন নন রেপ্লিকেটেড অ্যান্ড নন ফ্র্যাগমেন্টেড হতে পারে ডিবিএমএস গুলো, ফুললি রেপ্লিকেটেড হতে পারে, পার্শিয়ালি রেপ্লিকেটেড হতে পারে, ফ্র্যাগমেন্টেড হতে পারে, মিক্সড হতে পারে। সো দিজ আর সাম আদার কাইন্ড অফ অল্টারনেটিভস, ডিজাইন অল্টারনেটিভস। ওকে, নন রেপ্লিকেটেড মানে যেখানে কোনো রেপ্লিকেশন নেই, কোনো ফ্র্যাগমেন্টেশন নেই। ফুললি রেপ্লিকেটেড মানে যেখানে পুরোটাই রেপ্লিকেট করা, যতগুলো সাইট আছে তার সবারই একটা করে কপি আছে। পার্শিয়ালি রেপ্লিকেটেড মানে কিছু সাইটের কপি আছে, কিছু সাইটের নেই। ফ্র্যাগমেন্টেড মানে সাইটের ডেটাবেসগুলো ফ্র্যাগমেন্টেড করা আছে। আমরা জানি জেনারেলি দেয়ার আর টু টাইপস অফ ফ্র্যাগমেন্টেশন, হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল, আমরা দেখবো সেসব পরে।
নেক্সট হচ্ছে মিক্সড ফ্র্যাগমেন্টেশনও থাকতে পারে, এইসব ব্যাপার আর কি। নাও this particular picture, it is basically the components of distributed DBMS. এটা হচ্ছে components of distributed DBMS। অনেক সময় কোশ্চেন আসে explain the components of distributed DBMS। তো this is basically the components of distributed DBMS, যেখানে মেনলি দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ডেটা প্রসেসর, একটা হচ্ছে ইউজার প্রসেসর। একদম তলায় ফিজিক্যাল ডেটাবেসটা থাকে, যেটা তলায় একদম দেখা আছে ডেটাবেস বলে, একদম তলায় ফিজিক্যাল ডেটাবেসটা থাকে। তার উপরে তুমি যদি দেখো ডেটা প্রসেসরের ক্ষেত্রে সেখানে রান টাইম সাপোর্ট। আচ্ছা আমি ওপর থেকে শুরু করি, দ্যাট উইল বি মেবি ইজিয়ার। একদম উপরে বসে আছে ইউজার ইজ ফায়ারিং সাম কোয়ারি সাপোজ, যেটা ইউজার রিকোয়েস্ট হিসেবে আসছে সিস্টেমের কাছে। যখন সিস্টেমের কাছে সেটা আসছে, সিস্টেমের ইউজার ইন্টারফেস হ্যান্ডেলারের থ্রু দিয়ে সেটা সিস্টেমে আসছে, মানে ইউজার নিশ্চয়ই একটা ইন্টারফেস লাগবে, ইউজার সেই ইন্টারফেস দিয়ে সিস্টেমের সঙ্গে কমিউনিকেট করছে, এবং এখানে এক্সটার্নাল স্কিমা আছে। এবং সেই যখন কোয়ারিটা এলো, সেই কোয়ারিটা এবার আসছে সিম্যান্টিক ডেটা কন্ট্রোলারের কাছে। Now the job of semantic data controller is to check the syntactical error. Is there any syntactical error present in the query or not? So that is basically this job of the semantic data controller, to checking the syntactical error present in the particular query. তুমি সেমিকোলনটা মিস করেছো কিনা, তুমি হোয়ার বানানটা ভুল করেছো কিনা, লাইক দ্যাট। সো সিম্যান্টিক ডেটা কন্ট্রোলার। এবং সিম্যান্টিক ডেটা কন্ট্রোলার আসার সঙ্গে সঙ্গে এখানে গ্লোবাল কনসেপচুয়াল স্কিমা, ওই যে সাইটটা, ওই সাইটের যে গ্লোবাল কনসেপচুয়াল স্কিমা আছে, মানে ওই যে ডিস্ট্রিবিউটেড সিস্টেমটা, সেই ডিস্ট্রিবিউটেড সিস্টেমের যে গ্লোবাল কনসেপচুয়াল স্কিমা আছে, সে দ্যাট ইজ কামিং ইনটু দ্য পিকচার। সেই গ্লোবাল কনসেপচুয়াল স্কিমা চলে আসছে, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে আমার কোয়ারিটাকে কোন দিকে নিয়ে যেতে হবে। দ্যাট মিনস যে পার্টিকুলার ডেটাটা আমি চাইছি সেই ডেটাটা কোন সাইটে আছে, সেই ইনফরমেশনটা আমি পেয়ে যাচ্ছি গ্লোবাল কনসেপচুয়াল স্কিমার থেকে। এবং তার সঙ্গে এখানে আরেকটি জিনিস কাজে লাগে, সেটা হচ্ছে গ্লোবাল ডিরেক্টরি, জিডি আর /d, এটার মানে হচ্ছে গ্লোবাল ডিকশনারি অর ডিকশনারি, নট ডিরেক্টরি, ডিকশনারি, গ্লোবাল ডিকশনারি আর ডিকশনারি। এই গ্লোবাল ডিকশনারি আর ডিকশনারি অ্যাকচুয়ালি মেনটেন করে সমস্ত মেটাডেটাকে, সাইটের সমস্ত মেটাডেটাকে মেনটেন করে। প্রত্যেকটা সাইটের মেটাডেটাকে, যদি গ্লোবাল ডিকশনারি হয় সমস্ত সাইটগুলোর, মানে একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেমের মধ্যে যদি 10টা সাইট থাকে, 10টা সাইটের যে ডিকশনারি, যে তাদের স্ট্রাকচার, সেগুলোকে মেনটেন করে গ্লোবাল ডিকশনারি। তো সেই গ্লোবাল ডিকশনারিও ইজ কামিং ইনটু দ্য পিকচার যখন আমি কোয়ারিটাকে প্রসেস করব। এটা বেসিক্যালি মানে কোয়ারিটাকে কি কোন কোন ধাপে কোয়ারিটা প্রসেস হয় সেটাই এখান থেকে বোঝা যাবে। সো গ্লোবাল ডিকশনারি ইজ কামিং ইনটু দ্য পিকচার। যখন আমার কোয়ারিটা প্রসেস হওয়া শুরু করলো, কোয়ারিটা সিম্যান্টিক ডেটা কন্ট্রোলার অবধি এসছে এবং আমরা দেখেছি যে সিনট্যাকটিক্যালি কোয়ারিটা ওকে। তারপরে সেখান থেকে গ্লোবাল কনসেপচুয়াল স্কিমা এবং গ্লোবাল ডিরেক্টরির হেল্প নিয়ে আমরা ওটাকে গ্লোবাল কোয়ারি অপটিমাইজারে পাঠালাম। এই যে গ্লোবাল কোয়ারি অপটিমাইজার, ওর কাজ হচ্ছে কোয়ারিটাকে ব্রেক করে এমনভাবে এক্সিকিউট করানো যাতে করে সেই কোয়ারিটা সব থেকে কম খরচে এক্সিকিউট হতে পারে। এখানে খরচের মানে হচ্ছে কমিউনিকেশন কস্ট, আর খরচের মানে হচ্ছে টাইম। এখানে খরচের মানে হচ্ছে কমিউনিকেশন কস্ট, খরচের মানে হচ্ছে টাইম, এবং তার সঙ্গে তুমি বলতে পারো কত কম সাইটকে অ্যাক্সেস করতে হচ্ছে। যেহেতু এটা ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্ট, তার মানে আমাকে আদার সাইটকে অ্যাক্সেস করতে হতে পারে, তো কত কম সাইটকে অ্যাক্সেস করতে হচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলো। তো সেটা হচ্ছে গ্লোবাল কোয়ারি অপটিমাইজারের কাজ। আমরা এগুলো সব দেখবো পরে। সেই গ্লোবাল কোয়ারি অপটিমাইজার কি করছে, কোয়ারিটাকে অপটিমাইজ করছে, করে কোয়ারিটাকে গ্লোবাল এক্সিকিউশন মনিটরের কাছে পাঠিয়ে দিচ্ছে, যে গ্লোবাল এক্সিকিউশন মনিটর কোয়ারিটার এক্সিকিউশনটাকে মনিটরিং করছে, যে কোয়ারিটা কোন কোন সাইটে যাচ্ছে এবং কোন কোন সাইট থেকে এক্সিকিউট হচ্ছে, মানে কোন কোন পার্টিসিপেটিং সাইটে এটা হিট করছে এবং সেই পার্টিসিপেটিং সাইটে গিয়ে এটা এক্সিকিউট করছে। তো সেরকমই এই নিচে যে ডেটা প্রসেসরটা আছে, সেই ডেটা প্রসেসরটা হচ্ছে ওরকমই একটা একটা পার্টিসিপেটিং সাইট। একটা এরকম আরও পার্টিসিপেটিং সাইট আছে, একটা পার্টিসিপেটিং সাইটের ছবি এখানে দেখানো হয়েছে। সেই একটা পার্টিসিপেটিং সাইটে ডেটাটা যখন ঢুকলো, কোয়ারিটা ঢুকে সে লোকাল কোয়ারি প্রসেসরের মধ্যে ঢুকে গেল। তার মানে ওই পার্টিকুলার সাইটে যেটুকু ডেটা আছে সেটুকুকে তুলতে হবে এবার। তো সেই পার্টিকুলার লোকাল কোয়ারি প্রসেসরে ঢুকলো, সেখানে যখন ঢুকলো সেখানে তার লোকাল কনসেপচুয়াল স্কিমা, মানে ওই পার্টিকুলার সাইটের ইনফরমেশন মেনটেন করছে এইরকম, সেই লোকাল কনসেপচুয়াল স্কিমা কামিং ইনটু দ্য পিকচার। এবং তার সঙ্গে লোকাল রিকভারি ম্যানেজার কাজ করে, মানে যদি কোনো ফেলিওর অকার করে হেন তেন সেখানে রিকভারি করতে হবে, সেজন্য লোকাল রিকভারি ম্যানেজার ইজ ইন অ্যাক্টিভ পজিশন। এবং তার সঙ্গে সিস্টেম লগ মেনটেন হয়, তোমরা অলরেডি জানো দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ লগ। তো সেই সিস্টেম লগগুলো মেনটেন হচ্ছে, যে কোন সাইট থেকে ডেটাটা কোন সাইট থেকে কোয়ারিটা করা হয়েছে, কখন করা হয়েছে, ডেটাটাকে কখন অ্যাক্সেস করা হলো, কতটা অ্যাক্সেস করা হলো, কোন কোন ডেটাগুলো অ্যাক্সেস হলো, এই সমস্তগুলো লগে মেনটেন হচ্ছে। এই লগটা মেনটেন করা হয় বিকজ ফর দি ফেলিওর রিকভারি। যদি ফেলিওর হয় তখন রিকভার করা যাবে এই লগ দেখে।
সেজন্য ফেলিওর রিকভারি তোমরা পড়েছো, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ লগ, রাইট অ্যাহেড লগ এসব পড়েছো আশা করি মনে আছে। তো সেই লগগুলো মেনটেন হচ্ছে এই লোকাল এইখানে এই লোকাল সাইটে, এবং লোকাল রিকভারি ম্যানেজার ওই কাজটা করছে। এবং ফাইনালি ওটা রান টাইম সাপোর্ট প্রসেসরের কাছে আসছে, যে রান টাইম সাপোর্ট প্রসেসরে অ্যাকচুয়ালি লোকাল ইন্টারনাল স্কিমা আছে, যে লোকাল ইন্টারনাল স্কিমা জানে যে ডেটাবেসটা অ্যাকচুয়ালি বিট অ্যান্ড বাইট ফরম্যাটে কোথায় স্টোর আছে, কোথা থেকে এটাকে অ্যাক্সেস করতে হবে, সেই ডেটাবেসটাকে অ্যাক্সেস করছে। করার পরে অ্যাকচুয়ালি দ্য রিভার্স অর্ডারে আবার ডেটাটা তোমার এই ডেটা প্রসেসর থেকে ইউজার প্রসেসরের থ্রু দিয়ে ইউজারের কাছে পৌঁছচ্ছে অ্যাজ এ সিস্টেম রেসপন্স। সো ইন দিস ওয়ে দি ওভারঅল থিং হ্যাপেন্স ইন ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস। একটা কোয়ারি রান করে, এবং এখানে আমি একটা এখানে ইউজার প্রসেসর একটা দেখিয়েছি, ডেটা প্রসেসরও একটাই দেখিয়েছি। ডেটা প্রসেসর কিন্তু একটা নয়, ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্টে দেয়ার কুড বি মোর দ্যান ওয়ান ডেটা প্রসেসর, বিকজ মোর দ্যান ওয়ান সাইটস উইল বি ইনভলভড। সো সেই জন্য মোর দ্যান ওয়ান ডেটা প্রসেসর উইল প্যারালালি be in active position. So that is basically the components of the distributed DBMS. ঠিক আছে, তো এই অবধি আমি আজকে এখানটা বলবো, আর আজকে এরপর এখানে আর এগোবো না। এরপরে আমরা একটা অন্য জিনিস নিয়ে একটু আলোচনা করব, জাস্ট ফর ইওর ইন্টারেস্ট। আমার মনে হয়েছে যেহেতু তোমরা এমসিএ পড়ছো, মাস্টার পোস্ট গ্রাজুয়েশন করছো, এবং এই পার্টিকুলার যে সাবজেক্টটা ইট ইজ মাচ মোর রিসার্চ ওরিয়েন্টেড সাবজেক্ট। সো দ্যাটস ওয়াই আমি তোমাদের সঙ্গে একটা পেপার নিয়ে একটুখানি জাস্ট আলোচনা করবো, যেটা তোমাদের এর ওপর বেস করি আর কি, ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস এর ওপরই একটা পেপার, যেটা এবং যেটুকু তোমরা পড়েছো মোটামুটি সেইটুকুর ওপরই, ট্রান্সপারেন্সি, রিলেটেড টু ট্রান্সপারেন্সি অ্যান্ড অল দ্যাট। সো সেই পেপারটা নিয়ে একটু জাস্ট তোমাদের পেপারটা একটু দেখাবো, যে রিসার্চ পেপার যদি মানে অনেক জায়গায় এটা হয়, এটা করে অনেকেই, অনেক জায়গায় এটা হয় যে অনেকেই এরকম বিভিন্ন এই সময় বিভিন্ন রিসার্চ পেপারগুলো নিয়ে ঘাটাঘাটি করে, বা একটু রিসার্চ পেপার লেখার চেষ্টা করে, which gives you much more intense idea about this kind of systems. তো জাস্ট টু গিভ ইউ অ্যান এক্সাম্পল, আমি একটা পেপার নিয়ে একটু আলোচনা করব, যদিও মানে সেটা আমাদের সিলেবাস ওরিয়েন্টেড, বাট মানে এটা সিলেবাসের মধ্যে নেই, মানে সিলেবাসের মধ্যে কোনো রিসার্চ পেপার নিয়ে আলোচনা করতে হবে এমন কিছু নেই। আমি জাস্ট এক্সট্রা একটু আলোচনা করব ফর ইওর, আমার মনে হয়েছে যদি তোমার ইন্টারেস্ট থাকে আর কি, ইন্টারেস্ট লাগে সেই কারণে। সো আমরা সেইটা একটু দেখি। This is very small paper. It's a very small paper. You can see the heading of this paper is various types of transparencies in distributed homogeneous and heterogeneous database systems. It's a very small paper written in a very simpler manner. That's why I have chose this paper for you. যেখানে বলা আছে যে ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সপারেন্সিজ অ্যাভেলেবেল ইন ডিস্ট্রিবিউটেড হোমোজেনিয়াস এবং হেটেরোজেনিয়াস ডেটাবেস সিস্টেম। ডিস্ট্রিবিউটেড হোমোজেনিয়াস এবং হেটেরোজেনিয়াস সিস্টেমে কী ধরনের ট্রান্সপারেন্সিজ অ্যাভেলেবেল সেগুলো আমরা কিছু ট্রান্সপারেন্সি নিয়ে অলরেডি পড়েছি, যেমন লোকেশন ট্রান্সপারেন্সি, যেমন রেপ্লিকেশন ট্রান্সপারেন্সি, যেমন ফ্র্যাগমেন্টেশন ট্রান্সপারেন্সি, যেমন নেটওয়ার্ক ট্রান্সপারেন্সি, এসবগুলো নিয়ে আমরা অলরেডি পড়েছি। এছাড়াও আরও কিছু ট্রান্সপারেন্সি থাকতে পারে কিনা সেটাই অ্যাকচুয়ালি এখানে বলা হয়েছে, সেটাই অ্যাকচুয়ালি এই পেপারটাতে বলা হয়েছে। তো এখানে ইনিশিয়ালি ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের ডেফিনেশন অ্যান্ড অল দ্যাট যেটা আমরা অলরেডি করেছি সেগুলো বলা আছে। দেখো একটা পেপার প্রথমে শুরু হয় তার অ্যাবস্ট্রাক্ট থেকে, যে অ্যাবস্ট্রাক্টে বলা থাকে পেপারটার মধ্যে কি আছে, তারপরে জেনারেলি যেটা থাকে কিছু কিওয়ার্ডস থাকে বা ইন্ডেক্স থাকে, কিওয়ার্ডস যে বলি আমরা, এখানে ইন্ডেক্স বলা হয়েছে, ইন্ডেক্স টার্মস, যেখানে কিছু বেসিক টার্মস, যে টার্মসগুলো নিয়ে এখানে বলা হয়েছে সেই টার্মসগুলো উল্লেখ করা থাকে। নেক্সট তারপরে একটা ইন্ট্রোডাকশন থাকে, এখানে সেটা আছে একটু পড়ে দেখবে, এটা তোমার ডিবিএমএস এর সম্পর্কে আরও আইডিয়াটা ক্লিয়ার করবে, ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস সম্পর্কে অ্যাকচুয়ালি। সেই ইন্ট্রোডাকশনটা এখানে আছে। নেক্সট যেটা আছে সেটা হলো
কিছু ডেফিনেশনস বলা আছে, যেমন ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেমের ডেফিনেশন বলা আছে। এখানে ডেফিনেশনটা একটু অন্যভাবে বলা আছে, আমার মনে হয়েছে একটু ভালো লাগবে পড়লে তোমার, যে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেম টেকনোলজি ইজ দ্য ইউনিয়ন অফ অ্যাপারেন্টলি টু diametrically opposed approaches to data processing, database system and computer network technologies. Actually তাই আমরা জানি যে distributed database system actually দুটো টেকনোলজির মিক্সড আপ, একটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক, একটা হচ্ছে ডিবিএমএস। সো দুটোর মিক্সড আপে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস টেকনোলজি তৈরি হয়েছে, তো সেটাই এখানে বলা হয়েছে। এইগুলো এই গল্পগুলো এখানে আছে, একটু দেখবে। নেক্সট হচ্ছে এখানে একটা ছবি দেওয়া হয়েছে, বুঝতেই পারছো এটা ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্টের ছবি, যেখানে ডিফারেন্ট সাইটস তারা মেনটেন করছে তাদের ডিফারেন্ট ডেটাবেস লাইক দ্যাট। নেক্সট হচ্ছে টাইপস অফ ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেমস, সেটা বলা হয়েছে। তোমরা জানো অলরেডি দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ হোমোজেনিয়াস অ্যান্ড হেটেরোজেনিয়াস, সেটা বলা হয়েছে, এক্সাম্পলগুলো এখানে দেওয়া আছে। ওরাকেল DB2 হচ্ছে হেটেরোজেনিয়াস, হোমোজেনিয়াসের ক্ষেত্রে সেম টাইপ অফ ডেটাবেস উইল বি ইউজড। নাও ফেলিওর ইন ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেম, কি ফেলিওর হতে পারে? তো বেসিক্যালি এই ধরনের ফেলিওরগুলো হতে পারে। একটা হচ্ছে ট্রানজাকশন ফেল করতে পারে, একটা ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের ফেলিওর বলতে ট্রানজাকশন ফেল করতে পারে। তুমি ট্রানজাকশনটা রান করালে কোনো একটা পার্টিকুলার সাইট থেকে সেটা অরিজিনেট করলো, বাদ বাকি সাইটগুলোতে সেটা গিয়ে পার্টিসিপেট করছে, যে কোনো জায়গায় গিয়ে ট্রানজাকশনটা ফেল করতে পারে। সেক্ষেত্রে আমি ট্রানজাকশনটাকে কি করে রিকভার করব? ইটস আ কোশ্চেন যেটা আমরা অ্যাকচুয়ালি করি, আমরা 3PC প্রোটোকলে সেটা করি, সেটা হচ্ছে ট্রানজাকশন ফেলিওর। নেক্সট হচ্ছে সাইট ফেলিওর, যে কোনো সাইট, মে ইট বি অরিজিনেটিং সাইট, মে ইট বি পার্টিসিপেটিং সাইট, যে কোনো সাইট ফেল করে যেতে পারে ডিউরিং দ্য ট্রানজাকশন যে কোনো সাইট বসে গেল, তো সাইট ফেলিওর হতে পারে, সেক্ষেত্রেও রিকভারি একটা মেজর ইস্যু। নেক্সট হচ্ছে মিডিয়া ফেলিওর, যে মিডিয়াম দিয়ে তুমি কমিউনিকেট করছো, তোমার কমিউনিকেশনটা হচ্ছে, সেই মিডিয়াটা ফেল করলো, কমিউনিকেশন লাইনটা ব্রেক হয়ে গেল, সো দ্যাট ইজ মিডিয়া ফেলিওর। নেক্সট হচ্ছে কমিউনিকেশন ফেলিওর ডিউ টু সাম আদার রিজন কমিউনিকেশন ফেল করলো, নেটওয়ার্ক বসে গেল, নেটওয়ার্ক পার্টিশন হয়ে গেল, আমরা বলি নেটওয়ার্ক পার্টিশনিং ইজ আ মেজর ইস্যু। নেটওয়ার্ক পার্টিশনিং মানে ধরো তোমার 5টা সাইট আছে, ওকে, তোমার 5টা সাইট আছে, 5টা সাইটের মধ্যে 2টো সাইট একটা নেটওয়ার্ক পার্টিশনে আছে, আর 3টে সাইট আরেকটা নেটওয়ার্ক পার্টিশনে আছে, তারা কানেক্টেড, বাট 5টা সাইটের মধ্যে ধরো আমি আর আরেকজন আমরা কলকাতায় আছি, আর আরো 3জন, তারা হয়তো কেউ হুগলিতে আছে, কেউ বর্ধমানে আছে। তাহলে যারা হুগলিতে আর বর্ধমানে আছে তারা একটা নেটওয়ার্ক পার্টিশনে আছে, ধরো তারা একটা ব্রডব্যান্ড সার্ভিসের আন্ডারে আছে, আর যারা কলকাতায় আছে তারা আরেকটা ব্রডব্যান্ড সার্ভিসের আন্ডারে আছে। এরা কানেক্টেড, তারা সেই দুটো ব্রডব্যান্ড সার্ভিস অবভিয়াসলি কানেক্টেড বিকজ উই আর কানেক্টেড ইন ইন্টারনেট, বাট দ্য থিং ইজ ডিউ টু সাম রিজন, যদি এরকম হয় যে অ্যালায়েন্স, আমি ধরো অ্যালায়েন্সের আন্ডারে আছি, সো আমার অ্যালায়েন্স ব্রডব্যান্ডটা বসে গেল, ধরো আমার এই মুহূর্তে আমার অ্যালায়েন্স ব্রডব্যান্ডটা বসে গেল, বাট তোমাদের সার্ভার, তোমাদের নিজেদের মধ্যে কানেকশনগুলো কিন্তু আছে, দেখো এখানে কি প্রবলেম হতে পারে। ধরা যাক যে আমি এবং আমার সঙ্গে আরেকজন আছে, আমি ধরো অরিজিনেটিং সাইট, আমার সঙ্গে আরেকটা পার্টিসিপেটিং সাইট, আমরা দুজন অ্যালায়েন্স ব্রডব্যান্ডের আন্ডারে আছি, আর তোমরা আরো তিনজন তারা আছো মেবি XYZ এর আরেকটা ব্রডব্যান্ডের আন্ডারে, ওকে। এবার ধরো কোনো কারণে আমরা কাজ করছিলাম, আমরা কমিউনিকেট করছিলাম, এবার ধরো কোনো কারণে অ্যালায়েন্স ব্রডব্যান্ডের সার্ভারটা ডাউন হয়ে গেছে, যেখান থেকে আমি এবং আরেকজন যে আছে যারা সার্ভিস পাচ্ছিলাম, আমাদের সার্ভারটা ডাউন হয়ে গেছে। যেহেতু আমাদের সার্ভারটা ডাউন হয়ে গেছে, তোমরা আমার থেকে আর কোনো রেসপন্স পাচ্ছ না, তোমরা মানে ওই 3জনের কথা বলছি যারা হুগলি বা বর্ধমানে আছে XYZ ব্রডব্যান্ডের আন্ডারে, তারা অ্যালায়েন্স থেকে আর কোনো, আমার থেকে আর কোনো রেসপন্স পাচ্ছ না, অথচ তোমরা নিজেদের মধ্যে রেসপন্স পাচ্ছ, বিকজ তোমরা কানেক্টেড, তোমরা নিজেদের মধ্যে রেসপন্স পাচ্ছ। আবার আদার ওয়েতে আমার সঙ্গে যে আছে আমার আরেকজন যে পার্টিসিপেটিং আরেকজন যে আছে, তার সঙ্গে আমার হয়তো রেসপন্সটা আছে, তাহলে আমি বিং আ অরিজিনেটিং সাইট, আমার মনে হবে যে আমি ওকে, আমার কোনো অসুবিধে নেই, বিকজ আমি তো আমার একটা পার্টিসিপেটিং সাইট থেকে ইনফরমেশন পাচ্ছি, রেসপন্স পাচ্ছি। আমার মনে হবে যে তোমাদের যে 3টে সাইট তোমরা ডাউন হয়ে গেছো। আবার রিভার্সলি তোমাদের মনে হবে, তোমরা যেহেতু নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারছো, আমার সঙ্গে পাচ্ছ না, তোমরা ভাববে আমরা ঠিক আছি, আমার অরিজিনেটিং সাইট ডাউন হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমিও ডাউন, আমার অরিজিনেটিং সাইটও ডাউন হয়নি, পার্টিসিপেটিংও ডাউন হয়নি, ডাউন হয়েছে নেটওয়ার্কটা, মাঝখানে নেটওয়ার্কটা, যেটা থ্রু দিয়ে এই যে আমাদের দুটো নেটওয়ার্ক পার্টিশন করা ছিল, সেই দুটো পার্টিশন কানেক্টেড ছিল, সেই পার্টিশনটা ডাউন হয়েছে। সো দ্যাট ইজ বেসিক্যালি নেটওয়ার্ক ফেলিওর, দ্যাট ইউ ক্যান সে অ্যাজ নেটওয়ার্ক ফেলিওর অর কমিউনিকেশন ফেলিওর, ওকে। So these are the types of failures come into the picture in case of distributed DBMS: transaction failure, site failure,
media failure, communication failures. Okay, now coming to the transparency, there are different transparencies, তোমরা দেখেছো এর সঙ্গে মানে লোকেশন ট্রান্সপারেন্সি, ফ্র্যাগমেন্টেশন ট্রান্সপারেন্সি, রেপ্লিকেশন ট্রান্সপারেন্সি, এসব তোমরা দেখেছো। এর সঙ্গে আরো কিছু নিউ টাইপস অফ ট্রান্সপারেন্সি এখানে অ্যাড করব আমরা, সেটা হচ্ছে অ্যাক্সেস ট্রান্সপারেন্সি, কনকারেন্সি ট্রান্সপারেন্সি, ফেলিওর ট্রান্সপারেন্সি, মাইগ্রেশন ট্রান্সপারেন্সি, পারফরমেন্স ট্রান্সপারেন্সি, স্কেলিং ট্রান্সপারেন্সি. These are few new types of transparencies that we should achieve in distributed DBMS. Access transparency, there should be no apparent difference between local and remote access methods. পড়ে দেখবে, নাম থেকে বুঝতে পারছো, পড়ে দেখবে। অ্যাক্সেস ট্রান্সপারেন্সি, যেখান থেকে অ্যাক্সেস করা হোক না কেন অ্যাক্সেসিং এর কোনো অসুবিধা হবে না। কনকারেন্সি ট্রান্সপারেন্সি, ট্রানজাকশনগুলো কনকারেন্টলি রান করছে, কনকারেন্টলি রান করার জন্য, কনকারেন্ট কথাটার মানে হচ্ছে তোমরা জানো ডিবিএমএস পড়ে এসছো, কনকারেন্ট কথাটার মানে হচ্ছে অ্যাট দ্য সেম টাইম মোর দ্যান ওয়ান ট্রানজাকশনস আর রানিং। সো কনকারেন্সিতেও কোনো অসুবিধা হবে না। ইউজার্স অ্যান্ড অ্যাপ্লিকেশন শুড বি এবল টু ইন্টারফারেন্স, পড়ে দেখবে। এটিএম এ কাজ করে এটা, অটোমেটিক টেলার মেশিন এটিএম এটা কাজ করে, ঠিক আছে। নেক্সট ইজ local mapping transparency. The lowest level of transparency requires the users to know the name and location of fragments, ঠিক আছে। There is no reference in the following table. তো local mapping transparency বলছে যে name and location of the fragments, এই ইস্যুটা নিয়ে আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। ওকে, এই জায়গাটা বলেছে। নেক্সট হচ্ছে ট্রান্সপারেন্সি ইন হোমোজেনিয়াস ডিবিএমএস এ কি কি হতে পারে, হোমোজেনিয়াস ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের কি কি ট্রান্সপারেন্সি হতে পারে। হোমোজেনিয়াস ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস এর একটা ছবি দেখো এখানে সুন্দর করে দিয়েছে, যে প্রত্যেকটাই মাইএসকিউএল, প্রত্যেকটা সাইটই মাইএসকিউএল, মানে প্রত্যেকটা সাইটই সেম ডিবিএমএস মেনটেন করছে। সো দ্যাট ইজ হোমোজেনিয়াস ডিবিএমএস, ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস। এবং এর কি কি ট্রান্সপারেন্সি হতে পারে সেগুলো নিয়ে এখানে বোধহয় খুব বেশি আর আলোচনা করেনি, অল্প স্বল্প কিছু আলোচনা করেছে, ঠিক আছে। তো এই পেপারটা আমার রিকোয়েস্ট রইলো যে এই পেপারটা একটু পড়ে দেখো, পেপারটা একটু পড়ো, খুব সিম্পল ওয়েতে লেখা আছে তোমাদের জন্য। যেহেতু তোমরা জিনিসটা নিয়ে আলোচনা করছো, এই জিনিসগুলো নিয়ে পড়ছো, সেই জন্যই আমি এটা দিয়েছি। এটা করে তোমার দুটো জিনিস হবে, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস সম্পর্কে তোমার আইডিয়াটা আরেকটু বেশি ক্লিয়ার হবে, এবং তার সঙ্গে একটা রিসার্চ পেপার, সিম্পল রিসার্চ পেপার, ইটস আ ভেরি সিম্পল রিসার্চ পেপার, মানে এটা খুব হাই ফান্ডার পেপার নয়, খুব সিম্পল একটা পেপার। সো সেই পেপারটা কিভাবে একটা পেপার লেখে, দেখো পেপারটা বেশি দিন পুরনো নয়, এপ্রিল 2018, সো খুব বেশি পুরনো পেপার নয়। তো একটা পেপার কিভাবে লেখে, একটা পেপার পাবলিশ করতে গেলে কিভাবে সাথ দেওয়ার, কিছু জার্নাল হয় পেড জার্নাল, কিছু আনপেড জার্নাল, যাই হোক আমরা সেসব নিয়ে এখন আর মাথা ঘামাবো না। তো একটু পড়ে দেখো পেপারটা, আর সঙ্গে ওই নোটটা যেটা দিয়ে দেবো আমি। নেক্সট দিন আমরা এরপরের জিনিসগুলো নিয়ে আবার আলোচনা করব। সো ঠিক আছে, আজকে এই অবধি থাক, বেশি আর আমরা এ করছি না। চলো পরে আবার কথা হবে। নেক্সট হচ্ছে নেক্সট স্যাটারডে ফ্রম 10:30, রাইট? নেক্সট স্যাটারডে ফ্রম 10:30 আমাদের আবার ক্লাস আছে, সেদিন কথা হবে। তারপরেরটা আপাতত এইগুলো পড়বে একটু, কোনো কনফিউশন হলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করেও জিজ্ঞাসা করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলো টাটা।